আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো কপি কল নিয়ে। কপি কল থেকে যত রকমের সমস্যা সম্ভব চেষ্টা করব এই একটা ভিডিওতে সমাধান করে দেওয়ার জন্য। তো মূল আলোচনায় যাওয়ার আগে কিছু ছোটখাটো বিষয় একটু ক্লিয়ার করে দিই, যে জিনিসগুলা আমাদের মূল ম্যাথ সলভিং এর ক্ষেত্রে খুব বেশি কাজে দিবে। বুঝতে পারছি কথা, খুব বেশি কাজে দিবে। তো এই জিনিসটি একটু খুব ছোট সময়ের মধ্যে আমরা একটু বুঝে নিব। তো সবাই তো আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র সম্পর্কে জানি। সেটা কি ছিল, যে যদি এমন হয় ভাই যে আমার কাছে একটা বস্তু আছে, ধরো এটা হচ্ছে একটা বস্তু, যে বস্তুর ভর হচ্ছে কত এম, এবং এই বস্তুটার উপর কি করছি আমরা, এই এফ পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করছি। আর এই বলটা প্রয়োগ করার কারণে এই বস্তুটার মধ্যে এ মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়েছে। তাহলে এই যে বলটা আমরা প্রয়োগ করছি, এই বলের মানটা আমরা কিভাবে ফাইন্ড আউট করতাম, যে এই যে প্রযুক্ত বল এফ, এই এফটা হবে কি বস্তুর ভর এবং বস্তুতে যে ত্বরণটা সৃষ্টি হয়েছে এদের দুইজনের গুণফলের সমান, অর্থাৎ এফ ইকুয়াল হচ্ছে কত এম এ। এখন বলো, এখানে আমরা একটা বল প্রয়োগ করছি তাই না? এখন বস্তুটার মধ্যে কি সবসময় একটা বলই প্রয়োগ হবে? একের অধিক বল প্রয়োগ হইতে পারে না, দুইটা তিনটা চারটা হইতে পারে না এরকম। তো ধরো আমি এমন একটা সিনারিও চিন্তা করছি যে আমার কাছে একটা বস্তু আছে, এম ভরের একটা বস্তু। এই বস্তুর উপর কি হয়েছে, এই দিক থেকে F1 মানে একটা বল প্রয়োগ হয়েছে, আবার ওই একই দিক থেকে F2 মানের কি হয়েছে আরেকটা বল প্রয়োগ হয়েছে। যেহেতু বল প্রয়োগ হয়েছে তাহলে অবশ্যই বস্তুটার মধ্যে কি হবে, ত্বরণ সৃষ্টি হবে। আমি ধরলাম সেই ত্বরণের মানটা হচ্ছে কত, এ মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন বলো, এই যে এ মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণটা যে সৃষ্টি হয়েছে বস্তুটার মধ্যে, এখন এই ত্বরণটার সৃষ্টির জন্য কি শুধু আমার F1 বল দায়ী? এই ত্বরণটা সৃষ্টির জন্য কি শুধু আমার F2 বল দায়ী? না, এই ত্বরণটা সৃষ্টি হওয়ার জন্য আমার এই দুইটা বলই দায়ী। তো আগে দেখো একটা বল ছিল, শুধু F ছিল, এই জন্য এটাকে আমরা কি করছি, F ইকুয়ালস টু কি এম এ এই আকারে লিখছি। যখন একটা বস্তুর উপর একাধিক পরিমাণে বল কাজ করে, মানে তুমি বুঝে নিবা যে একটার বেশি বল কাজ করছে, তখন আর এইগুলাকে আমরা এফ ইকুয়ালস টু এম এ এই ফরম্যাটে লিখি না। তখন কিভাবে লিখি, তখন আমরা জিনিসটাকে এইভাবে লিখি যে সামেশন অফ এফ এইটা ইকুয়ালস টু হচ্ছে কত এম। এটা দ্বারা কি বুঝি, এটা দ্বারা বুঝি আমরা লব্ধি বল। লব্ধি বল মানে কি, যখন একটা বস্তুর উপর একের অধিক পরিমাণে বল কাজ করে তখন ওই সবগুলা বল মিলে যে একটা বল আমরা পাই, ওই বলটাকে আমরা বলি হচ্ছে লব্ধি বল। কথা বুঝতে পারছি, একদম বেসিক কথা এটা, যে অনেকগুলা বল মিলে যে একটা পাই আমরা, সেটাই হচ্ছে আমাদের এই লব্ধি বল, যেটাকে আমরা সামেশন অফ এফ দ্বারা প্রকাশ করি। যখনই তুমি এই সাইনটা কোথাও দেখবা তখন বুঝে নিবা যে আমার যে এম ভরের বস্তুটা আছে ওই বস্তুর উপর একটা বল প্রয়োগ হয় নাই, একের অধিক পরিমাণে বল প্রয়োগ হয়েছে। এখন আমাদের লেভেল পর্যন্ত আমরা দুইটা বল নিয়ে কাজ করি। আমাদের পর্যন্ত একটা বস্তুর উপর আমরা হাইয়েস্ট দুইটা বল নিয়ে, আমাদের যত ম্যাথ আছে দুইটা বল নিয়ে আছে। তো আমাদের তিনটা নিয়ে চিন্তার কোনো দরকার নেই। হ্যাঁ, আমরা এখন পর্যন্ত দুইটাতেই সীমাবদ্ধ থাকবো। এখন দেখো, এখানে দুইটা বল কি করছি, একই দিক থেকে প্রয়োগ করছি। আমরা কি বললাম, দুইটা বল প্রয়োগ হবে। দুইটা বলের বেশি আমাদের লেভেল পর্যন্ত দেওয়া নাই। এখন এই দুইটা বল আবার দুই ভাবে প্রয়োগ হইতে পারে। কিভাবে প্রয়োগ হইতে পারে, যে দুইটা বলের কথা আমরা বলছি, এই দুইটা বল দেখো এই চিত্রে একই দিকে প্রয়োগ হয়েছে। আবার এমন হইতে পারে যে এই দুইটা বল বিপরীত দিক থেকে কি হইতে পারে, প্রয়োগ হইতে পারে। মানে সিনারিওটা কেমন, যে ধরো এমন হয়েছে এখন, যে এই যে এইটা হচ্ছে আমার এম ভরের বস্তু, এটার উপর আমি এই দিক থেকে F1 পরিমাণে বল প্রয়োগ করছি, আর এই যে এই দিক থেকে কি করছি, F2 পরিমাণে বল প্রয়োগ করছি। তাহলে এই বস্তুর উপরে কিন্তু এখন দুইটা বল কাজ করতেছে, এখন কিন্তু একটা না। তাহলে এই ক্ষেত্রে আমি কিন্তু F ইকুয়ালস টু এম এ এই ফরম্যাটটা লিখতে পারবো না। এখানেও আমাকে কি করতে হবে, সামেশন অফ এফ এটা সমান সমান কি করতে হবে, এম এ লিখতে হবে, কারণ এখানেও এই বস্তুটার উপর দুইটা বল কাজ করছে। এই যে এ লিখছে, এই এ মানে বুঝে দিছি এই বস্তুর মধ্যে এ মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়েছিল। এখন খেয়াল করে দেখো দুইটা কেস, একটা কেসে একই দিকে প্রয়োগ হয়েছে, একটা কেসে গিয়েছে বিপরীত দিকে প্রয়োগ হয়েছে। তো আমরা এটা নিয়ে একটু চিন্তা করি। একই দিকে বল প্রয়োগ হয়েছে, একই দিকে। যখন একই দিকে বল প্রয়োগ হয় তখন এই সামেশন অফ এফটাকে আমরা ভেঙে কিভাবে লিখি, যে F1 প্লাস হচ্ছে F2 ইকুয়ালস টু হচ্ছে কত এম এ। এটাকে তোমার ভাঙতে হবে, এটা একটা ভ্যালু আছে না, তো ভ্যালুটাকে আমার লিখতে হবে না। তো যখন তুমি দেখবা যে দুইটা বল একই দিকে কাজ করছে তখন এই দুইটাকে আমার কি করতে হবে, যোগ করে দিতে হবে। এখন দেখো এই কেসের দিকে আসো, এই কেসে তো আমার কি একই দিক ছিল, যোগ করে দিছি। কারণ এই কেস কি বিপরীত দিকে না, নর্মাল বিষয়। বিপরীত দিকে যখন কাজ করবে, বিপরীত দিকে কাজ করলে কি একটা বল থেকে আরেকটা বলকে আমার কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। যেহেতু বল হচ্ছে কি ভেক্টর রাশি, তো ভেক্টর রাশির কি হয়, যদি দুইটা ভেক্টর রাশি একই দিকে কাজ করে তাদের যে লব্ধি, সেই লব্ধিটা কি হয়, ওই দুইটা ভেক্টর রাশির যোগফল। আর যদি বিপরীত দিকে কাজ করে
তাহলে তাদের যে লব্ধিটা হয় সেই লব্ধিটা হবে দুইটা ভেক্টর রাশির বিয়োগফল। বুঝতে পারছি কথা? তাহলে এফ হচ্ছে কি আমার ভেক্টর রাশি, তাহলে যদি একই দিকে দুইটা এফ কাজ করে তাহলে তাদের যে লব্ধিটা হবে সেই লব্ধিটা হবে ওই দুইটা ভেক্টর রাশির যোগফল, আর যদি বিপরীত দিক থেকে কাজ করে তাহলে সেটা হবে কি তাদের বিয়োগফলের সমান। এখন কথা হচ্ছে দেখো F1 আর F2 এদের যে লব্ধিটা সেটা কি হওয়া সম্ভব, F1 মাইনাস F2 এটাও হওয়া সম্ভব, আবার কি F2 মাইনাস F1 এটাও হওয়া সম্ভব, দুইটাই সম্ভব। কথা বুঝতে পারছি তো? আমরা কোনটাকে নিব? আমরা মাথায় রাখবো যে যেই ভেক্টর রাশির মানটা দুইটার একই, দুইটাই যেহেতু বল, আরেকটা বিষয় মাথায় রাখো, এই যে লব্ধি লব্ধি করতেছি এই লব্ধি কিন্তু ভিন্ন ভিন্ন ভেক্টর রাশির কখনো হয় না, সমজাতীয় ভেক্টর রাশি হইতে হয়। তুমি কখনো বল এবং বেগ এদের তুমি লব্ধি বের করতে পারবা না। তোমাকে লব্ধি বের করতে হলে অবশ্যই বল বল হইতে হবে অথবা অবশ্যই বেগ বেগ, মানে সেম সেম হইতে হবে, তাছাড়া কিন্তু হবে না। তো এখন খেয়াল করো আমরা কি বলতেছিলাম, এই যে দুইটা ভেক্টর রাশি F1 এবং F2, তো এদের মধ্যে তো কেউ একজন কি বড় কেউ একজন ছোট হবে, তাই হবে না? এদের দুজনের মধ্যে কেউ একজনের মানটা বড় হবে, কেউ একজনের মানটা কি হবে ছোট হবে। তো এই যে দুইটাই তো সম্ভব এখানে না, F1 মাইনাস F2 এটাও সম্ভব, F2 মাইনাস F1 এটাও সম্ভব। তো আমি তো সিনারিও যখন দেখবো তখন দেখে তো বুঝবো যে এদের মধ্যে কে বড় কে ছোট, বুঝবো না? তো ধরো আমি এখানে ধরে নিচ্ছি যে আমার F1 ইজ গ্রেটার দেন হচ্ছে কত F2, এই সিনারিওটার জন্য F1 এর মানটা F2 এর চেয়ে কি হয়েছে এখানে বড় হয়েছে। যেহেতু দুইটা বিপরীত দিক থেকে কাজ করছে তাহলে আমরা এখন কি লিখবো, F1 মাইনাস F2 ইকুয়ালস হচ্ছে কত m এ। যদি আমি এই সিনারিওটা দেখে বুঝতাম যে F2 এর মানটা বড়, তখন আর এইটা না লিখে কি করতাম, F2 মাইনাস F1 ইকুয়ালস হচ্ছে কত m এ। বুঝতে পারছি কথা? এই জিনিসটুকু খুব ভালো মতো মাথায় রাখবা, খুব ভালো মতো। আর যদি এমন হইতো ধরো দুইটা তুমি কাজ করেছো বিপরীত দিক থেকে, ঠিক আছে, দুইটা কাজ করছে বিপরীত দিকে, অবশ্যই ত্বরণটা কখন সৃষ্টি হবে, যখন এদের দুইজনের মানটা সেম হবে না। সেম বলতে ধরো এও 10 এও 10, তাহলে এদিক থেকে 10 কাজ করতেছে এদিক থেকে 10, কারণ এই যে সামেশন অফ যে এফটা এর মানটা তখন কিন্তু 0, তাহলে এই বস্তুর উপর যে নেট বলটা মানে কার্যকরী যে বলটা তার মানটা কিন্তু 0 হয়ে যাবে, তখন কিন্তু আমরা এই এর আর মান পাবো না, এর মানটা কত হয়ে যাবে 0। তাহলে ত্বরণ পাইতে হলে অবশ্যই দুইটা বলের মধ্যে যে কোনো একটা বলের মানটাকে কি হইতে হবে, বড় হইতে হবে। বুঝতে পারছি কথা? তো এই জিনিসটা মাথায় সেট করে রাখো যে যখনই আমরা দেখব যে একের অধিক বল, আমরা বলছি আমাদের জন্য দুইটার বেশি আসবে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা F ইকুয়ালস টু m এই সমীকরণটাকে লিখবো না, আমরা একটু আপডেট সমীকরণ লিখবো। সেটা হচ্ছে কি, এটা আর F না লিখে লিখবো কি সামেশন অফ F ইকুয়ালস টু হচ্ছে কত m। তো যখন দেখবো দুইটা বল আমার একই দিকে কাজ করতেছে তখন কি করবো, ওই সামেশন F কে F1 প্লাস F2 করে দিব। আর যখন দেখবো বিপরীত দিক থেকে কাজ করতেছে, যখন ওই ক্ষেত্রে যার মানটা বড় হবে সেই বড় মানটা থেকে ছোট মানটাকে কি করব, বাদ দিয়ে ওইটা সমান সমান m এ লিখবো। বুঝতে পারছি কথা? এখন খেয়াল করো, এটুকু বোঝা শেষ আমার, এই যে এই জিনিসটুকু আমার মেন টার্গেট ছিল, তো এটা আমরা বুঝে ফেলছি। এখন আসো মেন বিষয়টা কি, ধরো একটা বস্তুকে আমরা তো কপিকল নিয়ে কাজ করবো। কপিকল জিনিসটা আসলে কি বোঝাই? কপিকল জিনিসটা হচ্ছে একটা যন্ত্র, একটা যন্ত্র, একদম সহজ কথা, একটা যন্ত্র। কেমন যন্ত্র? যে দেখবা যদি কেউ দেখে থাকো অথবা অনেক সময় অনলাইন অনেক ভিডিও মুভিতে দেখা যায় যে অনেকে মানুষ কুয়া থেকে দেখবা পানি উঠাই কুয়া থেকে এরকম দড়ি দিয়ে বেঁধে টেনে টেনে পানি উঠাই। তো দেখবা ওই দড়িটা ওই উপরে একটা বাঁশের সাথে কিছু একটার সাথে এরকম ভাবে উপর দিয়ে নিয়ে আসে, এরকম এরকম একটা গোল কিছু একটা থাকে, ওর উপর দিয়ে আমরা দড়িটাকে নিয়ে আসি, ওইটা ঘুরে যখন দড়ি দিয়ে টানে ওইটা ঘুরে আর ওই পানিটা কুয়া থেকে কি করে উপরে ওঠে। ওই যে উপরে যে জিনিসটা গোল একটা জিনিস ঘুরতেছে ওইটা হচ্ছে কপিকল, ওই জিনিসটাই কপিকল। এটাকে আরো ভালো মতো দেখবা অনেক কনস্ট্রাকশনে যে কাজ টাজ হয় না, দেখবা উপরে দেখবা ওই ইট বালু এগুলো ওঠানোর জন্য দেখবে এই কপিকলটা কি করে ব্যবহার করে, উপর থেকে এরকম ভাবে ক্রেনের সাহায্যে এরকম ভাবে টানে, ওটা দড়ি হইতে পারে চেনও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। অনেক সময় দড়ি লাগানো থাকে, অনেক সময় চেনও লাগানো থাকে। তো ওই জায়গাটাতে আমি একটু পরে যাচ্ছি। এখন খেয়াল করো যে ধরো আমার সাথে এরকম একটা ধরো সুতা আছে, আমার কাছে এরকম একটা সুতা আছে, আমি সুতাতে কি করছি, এই সুতাতে একটা এম ভরের একটা বস্তু ধরো বেঁধে দিছি, তাহলে এখানে এম ভরের একটা বস্তু আমি বাঁধছি। এখন এই এম ভরের বস্তুর এর তো একটা কি আছে, ওজন আছে, তাই না? ওজন মানে কি, পৃথিবীকে নিজের কেন্দ্রের দিকে যেই পরিমাণ বলে টানে, তাহলে এই এম ভরের বস্তুটা কি পৃথিবী কি করতেছে, তার কেন্দ্রের দিকে W=mg এই পরিমাণ বলে টানতেছে। এখন আমি তাকাই থেকে দেখলাম যে বস্তুর ওজন কাজ করতেছে নিচের দিকে, তার মানে বস্তুর উপর একটা বল কাজ করতেছে। আর আমরা জানি বল কাজ করলে বস্তুর মধ্যে কি হয়, ত্বরণ সৃষ্টি হয়।
তার মানে বস্তুটা গতিশীল হয়। কিন্তু আমি দেখলাম এই বস্তুটা এরকম ভাবেই ঝুলতেছে, ঝুলতেছে মানে নাড়াচাড়া করতেছে। নাড়াচাড়া করে মানে কি? নাড়াচাড়া করতেছে না, এটার মানে কি? বস্তুটা সাম্য অবস্থায় আছে। এখন দেখো, একটা বস্তু, বুঝো কথাটা ভালো মতো বুঝো, একটা বস্তুর উপর বল কাজ করতেছে, আমি দেখতেছি বল কাজ করতেছে, তারপরে বস্তুটা গতিশীল হইতেছে না। কখন এটা সম্ভব বলো তো? এই কেসটাতেই সম্ভব না শুধুমাত্র যখন একটা বস্তুর উপর বিপরীত দিক থেকে সমান মানের বল প্রয়োগ করা হয়। দেখো এই বস্তুটার কথা চিন্তা করো, এদিক থেকেও 10 নিউটন বল দিলাম, এদিক থেকেও 10 নিউটন বল দিলাম, তাহলে এই বস্তুটাকে এখন কোন দিকে গতিশীল হবে? বল কিন্তু আমি দিচ্ছি, কিন্তু এই বস্তুর উপর যে নেট বলটা, সেই বলের পরিমাণটা হচ্ছে কত? 0। তার মানে একটা বস্তুতে যখন তুমি সমমানের বল বিপরীত দিক থেকে কাজ করাবা, তখন ওই বস্তুটা গতিশীল হবে না। তাহলে আমি এখানে দেখতেছি একটা বল কি করতেছে? কাজ করতেছে, কিন্তু তাও বস্তুটা গতিশীল হচ্ছে না। তার মানে আমাকে বুঝতে হবে অবশ্যই যে এই যে বলটা, ওজনটা যেদিকে কাজ করতেছে, এর ঠিক উল্টা দিকে এর সমমানের আরেকটা বল কাজ করতেছে। কথা বুঝতে পারছো? সমমানের আরেকটা বল কাজ করতেছে। তাহলে এই যে এখানে কে, এই যে এটাকে ধরে রাখছে কে? বস্তুটাকে ধরে রাখছে কে? এই সুতাটা ধরে রাখছে না? তাহলে এরকম ভাবে যখন বস্তুটা ঝুলে থাকে, তখন এই সুতাটা কি করে? ওই ওজনের সমপরিমাণ বলে একটা টাইনে ধরে রাখে, ওকে টাইনে ধরে রাখে। বুঝতে পারছো কথা? ওই বলটাকে আমরা বলি সুতার টান বল। বুঝতে পারছি কথা? তাহলে এই যে সুতা, এটা এই যে টি টেনশন ফোর্স, এটাকে আমরা বলি সুতার টান বল। তাহলে এই সমপরিমাণ ওজনের সমপরিমাণ বল দিয়ে তাকে কি করে? এরকম ভাবে উপরের দিকে ধরে রাখে। যখন এরকম সাম্য অবস্থায় থাকে, তাহলে সাম্য অবস্থায় কিন্তু এই টি এর মানটা ডাব্লুর মানটা কি হয়? সেম হয়। কিন্তু যখন এরকম স্টেবল থাকবে না, সাম্য অবস্থায় থাকবে না, যখন এরকম নাড়াচাড়া করবে বা এরকম ভাবে দুলতে থাকবে, ধর এরকম উপর নিচে হবে যখন, অথবা এরকম সাইড সাইড এরকম দুলতে থাকবে, তখন কিন্তু ডাব্লু আর এই টি এর মানটা কি হবে না? সেম হবে না। যখন এরকম স্টেবল থাকবে, তখন কি হবে? এই টি এর মানটা ডাব্লুর মানটা কি হবে? সেম হবে। তো এইটা আমাদের মূল লক্ষ্য। আমি তোমাকে বুঝাইতে চাইছি যে যখন একটা বস্তুকে সুতা দিয়ে এরকম ভাবে ঝুলাই দেই, তখন ওই সুতা বস্তুটাকে একটা বলে উপরের দিকে ধরে রাখে, যেই বলটাকে আমরা বলি কি? সুতার টান বল। এই যে এটা হচ্ছে কি আমাদের টান বল, টেনশন ফোর্স। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের টান বল। এবং খেয়াল করে দেখো, এই টান বলটা কোন দিকে কাজ করতেছে বলো তো? কোন দিকে? এই দেখো, ওই যে সুতাটাকে আমরা যেই বিন্দুতে ঝুলাই রাখছি, ওই দিকে না? ওই দিকে। তো মাথায় রাখবে, এই যে টান বল সব সময় ঝুলন বিন্দুর দিকে কাজ করে। এটা সবসময় মাথায় রাখবা। ওটা যেইভাবেই থাকুক না কেন, ওর টান বলটা সবসময় কি করবে? ও যেই বিন্দু থেকে ঝুলে আছে সুতাটা, সবসময় ওই বিন্দুর দিকে কাজ করবে। বুঝতে পারছি কথা সবাইকে? বুঝছি? তাহলে এইটা ছিল আমাদের বেসিক আলোচনা, যেটা আমাদের এই কপিকলের ম্যাথ গুলো করার ক্ষেত্রে খুব বেশি কাজে দিবে। আমরা এখানে টোটাল 3টা ক্যাটাগরির ম্যাথ পাবো। আমরা একে একে 3টা ক্যাটাগরির ম্যাথই দেখবো। ঠিক আছে কথা? তো চলো, আমাদের বেসিক আলোচনা শেষ। তো এই যে জিনিসটা মাথায় রাখবে যে টান বল সবসময় কোন দিকে কাজ করে? ঝুলন বিন্দুর দিকে। ওকে, এখন আসো আমাদের টাইপ 1 এর যে প্রথম ম্যাথটা, এটা একটু দেখবো আমরা। ওকে, আমাদের নাম্বার 1টা, 1 নম্বরটার সিনারিওটা কেমন হয় ভাইয়া? এই যে এরকম থাকে যে এখানটা সুতা দিয়ে এই জায়গায় একটা কপিকল ঝুলানো থাকে। এই যে এটা হচ্ছে একটা গোলাকার একটা বস্তু থাকে। এই বস্তুটাকে কপিকলের সাহায্যে আমরা কি করি? মানে সুতার সাহায্যে এটাকে এরকম ভাবে কি করি? কোন একটা জায়গায় ধরো আটকায় রাখছি। এখন এই জিনিসটা এটা কি হইতে পারে? একটা সুতাও হইতে পারে। এই যে যেটা দিয়ে আমি ঝুলাইছি এখানে, এটা একটা সুতাও হইতে পারে, কোন একটা কঠিন বস্তু হইতে পারে। একটা সুতাও হইতে পারে, কি হইতে পারে? একটা কঠিন বস্তু হইতে পারে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে সম্ভাবনা থাকে এটা হচ্ছে একটা কঠিন বস্তু, মানে কি? ধরো রড টড হাবিজাবি এই টাইপের, কাঠ এরকম টাইপের কিছু হওয়ার সম্ভাবনা থাকে। সুতা খুব কম কেসে হয়। বুঝতে পারছি কথা? তো এইটা নিয়ে আমাদের কনসার্ন না। ধরে নাও এটা হচ্ছে একটা কঠিন বস্তু। কঠিন বস্তু হয়টা কেন? কারণ কঠিন বস্তু যদি না হয়, যদি সুতার মতো কিছু হয়, তখন এই কপিকল নিজে এরকম নড়াচড়া করে, তখন একটু ঝামেলা হয়। এজন্য এগুলা কি হয়? সবসময় সুতা হয় না, মানে খুব রেয়ার কেসে হয়। ম্যাক্সিমাম কেসে এই জিনিসটা কি হয়? কোনো কঠিন পদার্থ দিয়ে এই কপিকলটাকে বাধা থাকে, যাতে এই কপিকলটা এরকম মুভ করতে না পারে। বুঝতে পারছো কথা? মুভ করতে না পারে। এখন মুভ বলতে কিন্তু আমি এরকম ডানে বামের কথা বোঝাইছি। এই নিজে কিন্তু মুভ করতে পারবে, এরকম ভাবে ঘুরতে পারবে, কিন্তু এরকম ঘুরতে পারবে। কিন্তু এই সুতা দিয়ে এরকম যদি আটকায়, তখন তো ডানে বামে মুভ করতে পারবে, তখন এই জিনিসটা একটু ঝামেলা হয়।
এই জন্য আমরা এখানে একটা কঠিন বস্তু দিয়ে এটাকে আটকায় রাখি, যেন সে ডানে ভাবে মুভ না করে আমরা কি করতে পারি, এই সাইড এরকম ভাবে ঘুরতে পারে, ওরকম ভাবে এই জিনিসটাকে আটকানো আছে এখানে। বুঝতে পারছো কথা? তো এখানে কি এই প্রথম ম্যাথে কি বলবে যে এই কপি কলের উপর দিয়ে একটা সুতা আছে, হ্যাঁ, এই সুতা দিয়ে এই পাশে আমরা এখানে একটা বস্তুকে ঝুলাই রাখছি, এই দিক দিয়ে আরেকটা সুতা দিয়ে ওই সেম সুতার দুই মাথায় দুইটা বস্তু বেঁধে আমরা এই কপি কলের উপর দিয়ে এই জিনিসটাকে এরকম স্টেবল রাখছি। তো ধরতেছি এই বস্তুর ভরটা হচ্ছে কত m1, এই বস্তুর ভরটা হচ্ছে কত m2। মানে বুঝছো, ধরো তোমার কাছে একটা সুতা আছে, এরকম সুতার দুই মাথায় দুইটা বস্তু বাঁধছো, বেঁধে এই কপি কলের উপরে এরকম ভাবে ঝুলাই দিছে, এরকম ভাবে ঝুলাই দিছো। এখন ঝুলাই দিয়ে তুমি এটাকে এরকম ভাবে ধরে রাখছো। ধরে রাখা মানে কি, এরা দুজন এখনো গতিশীল হয় নাই, তার মানে এরা দুজন কি অবস্থায় আছে, এখন সাম্য অবস্থায় আছে। তো আমরা এখানে বলতেছি যে বস্তু দুটি সাম্য অবস্থায় আছে। এটা প্রথম কেস আমাকে, মানে আমি ধরে রাখছি এটাকে। প্রশ্ন কি বলছে, এদের ছেড়ে দিলে কত ত্বরণ কাজ করবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। মানে বস্তু দুটো এরকম আছে, এখন আমি যদি এদের ছেড়ে দিই তাহলে এদের মধ্যে কত ত্বরণ কাজ করবে। এখন খেয়াল করো, এখন এই যে দুইটা বস্তু আমি দিছি, খেয়াল করো, যে দুইটা বস্তু আমি দিছি, অবশ্যই দুইটা বস্তুর কি আছে, ভর আছে, এবং ভরের মধ্যে কিন্তু আবার ডিফারেন্স থাকতে হবে। কেন ডিফারেন্স থাকতে হবে? ডিফারেন্স বলতে বুঝিয়ে দিছি যে একটার মানটাকে বেশি হইতে হবে, একটার মানটাকে কি হইতে হবে, কম হইতে হবে। কেন এরকম হইতে হবে? কারণ যদি কম বেশি না হয়, দুইটার ভর যদি সেম হয়, তাহলে তো এরা নিচে আর উপরে ওঠার কোনো স্কোপ পাবে না, কারণ এর ভরটাও সেম, এর ভরটাও সেম। তাহলে এও এর নিচে নামতে দিবে না, এও এর নিচে নামতে দিবে না, তখন তার ত্বরণই কাজ করবে না, তখন ত্বরণের মানটা কত হবে, 0। তাহলে এখানে যে ত্বরণ কাজ করবে, এটা দ্বারা বুঝতে হবে তোমাকে যে আমাকে যে সিনারিওটা এখানে দেয়া থাকবে, এই সিনারিওর ক্ষেত্রে কি হবে, একটার ভরের মান বেশি হবে, একটার ভরের মান কি হবে, কম হবে। আমি এখানে m1 m2 বস্তু ধরে নিছি, এখানে 5 কেজি 10 কেজি 15 কেজি 10 কেজি এরকম বস্তু দেয়া থাকবে তোমার। আমি একদম বেসিক ইকুয়েশনটা এখানে ডেভেলপ করব, তোমরা খালি জাস্ট ওই সূত্র এরকম সেম করে একদম লাস্টে গিয়ে জাস্ট খালি ওইগুলোর মান বসাই দিবা, তাহলেই হবে, আর কিছু লাগবে না। তাহলে আমি কি বললাম, যে এই সিনারিওর ক্ষেত্রে একটার ভরের মান কি হবে, বেশি হবে, একটার ভরের মান কি হবে, কম হবে। তো আমি ধর এখানে আমরা এখানে ধরে নিচ্ছি যে আমাদের m1 ইজ গ্রেটার দেন হচ্ছে কত, m2, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আমি m1 কে বড় বস্তু ধরছি। তুমি যখন ম্যাথ পড়ে বুঝবা যে ধরো 10 কেজি আর 5 কেজি আছে, তাহলে বড় ভরের বস্তুটাকে আমার 10 কেজি, তার মানে ওখানে কিন্তু তোমাকে এই সূত্রের জন্য ওই m1 এর মানটাকে কি করতে হবে, তুমি 10 কেজি ধরে নিবা, কারণ আমরা তো m1 টাকে বড় ধরে সূত্রটাকে প্রতিপাদন করব। তুমি যদি m2 কে বড় ধরো তাহলে কিন্তু আবার হবে না। তাহলে এখানে m1 কে আমি কি করতেছি, বড় ধরতেছি। তুমি প্রশ্ন পড়ে দেখবা যে যার মানটা বড় ওইটাকে তোমার কি করতে হবে, এই m1 ধরতে হবে। বুঝতেছি কথা? ওকে। আর তুমি যদি জিনিসটা ভালো মতো বুঝে ফেলো, তখন তুমি যদি তুমি নিজে m1 m2 কোনটা, এটা তোমার যদি ম্যাটার না করে, তো তুমি তো নিজেই করতে পারবে, তখন আর কোনো প্রয়োজন নেই। বুঝতে পারছি কথা? তো ঝামেলা এড়ানোর জন্য আমরা যেহেতু m1 ধরে করতেছি, তো তুমিও কি করবা, m1 ধরেই করবা। এখন খেয়াল করো, তাহলে কি বলছে, এদের ছেড়ে দিব আমরা। এখন এই m1 এর মানটা বড়। এখন বল, একটা বস্তু গতিশীল হয় কখন, যখন তার মধ্যে একটা বল প্রয়োগ হয়। আর আমরা তো নিজে থেকে এখানে কোনো বল দিব না, আমরা ধরে রাখছিলাম এদেরকে এখন ছেড়ে দিব। যদি ছেড়ে দেই আমরা, তাহলে এদেরকে কি করবে, এখন পৃথিবী তার নিজের দিকে টানবে। এখন এই বস্তুটাকেও পৃথিবী তার নিজের দিকে টানবে, এই বস্তুটাকেও পৃথিবী তার নিজের দিকে টানবে, কিন্তু জিতে যাবে কে, যার ওজনের মানটা কেবে বেশি হবে। এ চাবে সবাই যেন ওর দিকে গতিশীল হয়, কিন্তু জিতবে কে, যার দিকের বলের মানটা কেবে বেশি হবে। বলো কার দিকে বলের মানটা বেশি হবে, যাকে পৃথিবী কি করবে, বেশি বলে টানবে। কাকে পৃথিবী বেশি বলে টানে, যার ভরের মানটা কি হয়, বেশি হয়, তাকে টানে। কারণ আমরা তো জানি পৃথিবী যেই বলে টানে ডাব্লিউ, এটার মানটা হচ্ছে কত, mg। তার একটা নির্দিষ্ট স্থানের ক্ষেত্রে জি এর মানটা তো কনস্ট্যান্ট। তার এই যে ডাব্লিউ, এটা ডিপেন্ড করবে কার উপরে, এম এর উপরে। যার এম এর মানটা বেশি হবে, তার ডাব্লিউর মানটা কি হবে, বেশি হবে। তার এখন খেয়াল করো, এখানে কার এমটা বেশি, আমার m1 এর মানটা বেশি না? তাহলে m1 যে বস্তুটা, এর উপর
ওজন যে পৃথিবীর যে ওজনটা কাজ করবে সেই ওজনের মানটা কি হবে, বেশি হবে। তাহলে ওর যেহেতু বেশি, তাহলে এই পুরো যে জিনিসটা এটা কি করবে, এই দিকে গতিশীল হবে, মানে ও নিচের দিকে নামবে আর ও কি করবে, উপরের দিকে উঠবে। এখন আমাকে কোশ্চেনে বলছে যেহেতু নিচের দিকে নামবে সে, তাহলে তার মধ্যে কত ত্বরণ কাজ করবে এটা বের করো। বুঝতে পারছি কথা? এই যে উপরের দিকে উঠবে, তাহলে এর মধ্যে কত ত্বরণ কাজ করবে সেটা বের করো। এখন মজার বিষয় হচ্ছে কি বলতো, এই যে যেই ত্বরণে নিচের দিকে নামবে, ও কি ওই সেম ত্বরণেই কি উপরের দিকে উঠবে না? এটা তো আলাদা হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এরা একই দড়ির সাথে কানেক্ট। তুমি এখন ধরো একজন হাত ধরে ধরে দৌড়াইতেছো, একজন হাত ধরে, তুমি যত দূরে দৌড়াবা ও তো কি করবে, যেহেতু হাত ধরে দৌড়াইতেছো ও তো তত বেগেই তো কি করবে, অত জোরেই তো দৌড়াবে। তোমার বেগ যত হবে, তুমি যদি হাত ধরে ওকে সাথে করে দৌড়াইতে চাও, ওকেও কি করতে হবে, এত বেগে দৌড়াইতে হবে না? চিন্তা করো, এরা একটা দড়ির সাহায্যে কি কানেক্টেড। তাহলে এ যত ত্বরণের নিচের দিকে পড়বে, ওকে কি ওই অত ত্বরণে উপরের দিকে উঠতে হবে না? তাই আমাকে দুইটা ত্বরণ বের করতে হবে না, আমাকে একটা ত্বরণ বের করলেই হবে। বুঝতে পারছি কথা? তাহলে যেহেতু এখানে দুইটা বস্তুর ক্ষেত্রে একটা ত্বরণ কাজ করে, এই জন্য এখানে যে ত্বরণটা কাজ করে এই ত্বরণটাকে আমরা বলি সাধারণ ত্বরণ। সাধারণ বলতে বুঝেছি কমন ত্বরণ, এরও যেটা এরও সেইটা। বুঝতে পারছি কথা? তাহলে এখন খেয়াল করো, আমি যদি সলিউশনের জন্য চিত্রটা আঁকি ভাই খুব ভালো মতো ঠান্ডা মাথায়, তাহলে এ কি করবে, নিচের দিকে নামবে, এ কি করবে, উপরের দিকে উঠবে। তাহলে এই জিনিসটা দেখতে কেমন হবে, এই যে কপিকল যেটাকে একটা কাঠ সাহায্যে আমরা আটকায় রাখছি, এদিক দিয়ে যে দড়িটা ঝুলানো, এই বস্তুটা একটু বেশি নিচের দিকে যাবে, এই যে এটা হচ্ছে আমার M1, আর এ কি করবে, এই যে এরকম উপরের দিকে উঠে যাবে, এই যে এটা হচ্ছে কত আমার M2। তাহলে এই M1 এর ওজনটা এই যে W1, এটা কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে। কিন্তু সেম ভাবে এটারও কি করতেছে, নিচের দিকে কাজ করতেছে, কিন্তু এর মানটা বেশি হওয়ার কারণে এরা এই দিকে গতিশীল হবে, এই দিকে। বুঝতেছো কথা? হ্যাঁ, এবার দুইটার তো আমি ওজন এখানে দেখাই দিলাম। এখন বলো তো, এখানে কি আরেকটা বল কাজ করতেছে না? এ চাইতেছে এর ওজনের কারণে নিচের দিকে যাইতে, এও চাইতেছে এর ওজনের কারণে নিচের দিকে যাইতে, কিন্তু এই যে সুতাটা আছে এটাই কপিকলের উপরে এরকম ভাবে দেওয়া, এরকম ভাবে কপিকলের উপর দিয়ে এরকম ভাবে ঝুলাই দেওয়া। তো সুতাটা কি চাই, সুতাটা চাই যে তোমাদের দুইজন কারোরই নিচে যাওয়া লাগবে না, আমি তোমাদের দুজনকে উপরের দিকে এরকম ভাবে ধরে রাখবো। তুমি চাইতেছো নিচের দিকে, দুইজনই চাইতেছে নিচের দিকে যেতে, এর ওজনের কারণে নিচের দিকে যেতে চাচ্ছে, এই পাশেরটাও তার ওজনের কারণে নিচের দিকে যেতে চাচ্ছে। তো সুতা বলতেছে আমি তোমাদের দুজনকে কারোকে নামতে দেবো না, আমি একটা বল দিয়ে তোমাদের কি করবো, উপরের দিকে ধরে রাখবো। কিন্তু সে কি করতে পারে না, ধরে রাখতে পারে না, কারণ এই দুই পাশে কি হয়, আমার ওজনের পার্থক্য আছে, এই কারণে ও চাইলে ধরে রাখতে পারে না। কিন্তু ও একটা বল দিয়ে চাই ধরে রাখতে চাই, তাহলে সেটা হচ্ছে কি, সুতার টান বল। তাই কি বলছে, টান বল সবসময় কোন দিকে কাজ করে, ঝুলন বিন্দুর দিকে, ঝুলন বিন্দু। সুতাটা ঝুলে আসছে কোথায়, এই যে এইটার উপরে। তাহলে এই যে সুতাটা ও চাই এই বস্তু যেন নিচের দিকে না যায়, ওকে উপরের দিকে একটা টান বলে ধরে রাখতে। তাহলে এই বস্তুর ক্ষেত্রে যে সুতার টান বল সেটা কাজ করে কোন দিকে, উপরের দিকে, ওকে ধরে রাখতে চাই। আবার ও তার ওজনের কারণে কি করতে চাই, নিচের দিকে যাইতে চাই, কিন্তু সুতা কি করে যে না তোমারও যাওয়া লাগবে না, তোমারও আমি কি করবো, উপরের দিকে ধরে রাখবো। তাহলে এই ক্ষেত্রে সুতাটা কি করে, ওই বস্তুটাকে এরকম টান বল দিয়ে উপরের দিকে ধরে রাখতে চাই। দেখো সুতা যেহেতু আমার একটাই সুতা না, এই যে একটাই সুতা না, এই জন্য টান বলের মানটা আমার কি হবে, একটা সুতার মধ্যে সেম টান বল কাজ করবে, অন্য কোনো টান বল হওয়ার সম্ভাবনা নেই, কারণ সুতা হচ্ছে আমার কি একটা। বুঝতেছো কথা? দিকটা নিয়ে যদি ঝামেলাই বলো না, এটা ওই দিকে এটা ওই দিকে, আমরা কি বলছি, টান বল সবসময় কাজ করে কোন দিকে, ঝুলন বিন্দুর দিকে। তাহলে এই সুতার ঝুলন বিন্দু কোনটা, এই বরাবর ঝুলে আছে সে। তাহলে এই বস্তুর জন্য সুতাটা টান দিয়ে ওরা উপরের দিকে ঝুলন বিন্দুর দিকে ধরে রাখতে চাবে, এই বস্তুর ক্ষেত্রেও সুতাটা ওরা টান দিয়ে ঝুলন বিন্দুর দিকে ধরে রাখতে চাবে। এটা আমাদের সিনারিও শেষ আঁকা। বুঝতে কথা? তাহলে ও তো একটা ত্বরণের নিচের দিকে পড়তেছে, ও একটা ত্বরণের উপরের দিকে পড়তেছে, এদের দুজনের ত্বরণের মানটা কি আমার সেম। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি সাধারণ ত্বরণ এটার মান হচ্ছে কত, একটু এদিকে লিখে আমি, সাধারণ ত্বরণ এর মান হচ্ছে কত, a মিটার পার সেকেন্ড স্কয়ার। সাধারণ ত্বরণের জন্য বুঝতে পারছি কথা, কারণ এর ত্বরণ আর এর ত্বরণের মানটা কি হবে, সেম হবে। এখন আমার কাছে বস্তু আছে কয়টা, দুইটা বস্তু, তাহলে আমরা দুইটা বস্তুর কাছে যাব আগে। তাহলে এখন এইভাবে সুন্দর মতো প্রথম বস্তুর ক্ষেত্রে
খেয়াল করো, এর দিকে তাকাও, বলো এর উপর কয়টা বল? W1 একটা পৃথিবীরে টানতেছে, সুতা চাচ্ছে আমি তোমার উপরের দিকে ধরে রাখবো, তাহলে এর উপর কয়টা বল কাজ করতেছে? দুইটা বল। আমরা কি বলছি, যদি একের অধিক বল কাজ করে তখনই আমাদের কি করতে হবে, এই যে সামেশন অফ এফ, এটা আমাকে কাজ করতে হবে। তাহলে সামেশন অফ এফ এটা মানে হচ্ছে কত? এম এ। তাহলে এই যে এইটা এম, কোন বস্তু নিয়ে কাজ করতেছি আমি? M1 ভরের বস্তু, M1। তাহলে এই এমটা কি হয়ে যাবে? M1। A1 আমি কেন দিব না? কারণ এদের দুইজনের ত্বরণের মান তো সেম। ওই A1 A2 বলে তো কিছু কাজ করবে এখানে, যেহেতু এর ত্বরণও যা এর ত্বরণও তাই, এর জন্য আমরা A1 A2 হিসেবে কনসিডার করব না। তাহলে এটা কি? এই যে M1A। তাহলে এই এফটা কার জন্য? M1 ভরের বস্তুর জন্য। এবার M1 ভরের বস্তুর কাছে আসো, দুইটা বল, একটা হচ্ছে নিচের দিকে কাজ করতেছে, একটা উপরের দিকে কাজ করতেছে। তাহলে দিক কি বিপরীত না? আমরা কি বলছি, দিক যদি বিপরীত হয় তাহলে বিয়োগ করে দিব। বিয়োগ করব কোনটা থেকে কোনটা? বড় থেকে ছোট। দেখো তো এই বস্তুটা কোন দিকে নামতেছে, এই যে এটা নিচের দিকে নামতেছে না? নিচের দিকে নামা মানে কি, আমার নিচের দিকের বলটা কি বেশি, নিচের দিকের বলটা আমার বেশি। সে এই টি এর মানটা যদি বেশি হইতো তাহলে সে তো আর নিচের দিকে এরকম ভাবে নামতে পারতো না। যেহেতু সে নিচের দিকে যাচ্ছে তার মানে আমার অবশ্যই এই W1 এর মানটা কি টি এর চাইতে কি বেশি। তাহলে এখানে সামেশন অফ এফ এটার মান কত হবে? W1 মাইনাস টি সমান হচ্ছে কত? M1A। W1 এটা মানে হচ্ছে কত? M1G। W মানে mg, যেহেতু W1 তাহলে কত হবে? M1G মাইনাস টি সমান হচ্ছে কত? M1A। এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম। W1 মাইনাস টি কেন হয়েছে বুঝছো তো? কারণ বস্তুটা নিচের দিকে যাচ্ছে, তার নিচের দিকে যাওয়া মানে কি, আমার নিচের দিকের বলটা বেশি, এই জন্য এই W1টা বড়, এই টি এর মানটা হচ্ছে ছোট, এই জন্য বড় থেকে আমরা ছোটকে কি করছি? বিয়োগ করে দিয়েছি। এই যে আমি একটা সমীকরণ পাইছি। এবার সেম ভাবে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে, তাহলে খেয়াল করো, দ্বিতীয় বস্তুর দিকে তাকাও, এর উপরও কয়টা বল আছে? দুইটা বল না? W2 আর হচ্ছে কত? টি। তাহলে এখানে আমরা কি লিখবো? সামেশন অফ এফ এটা সমান হচ্ছে কত? MA। কিন্তু দ্বিতীয় বস্তু এর জন্য কত হবে এখানে? M2A। এবারে সামেশন অফ এফ এর কাছে আসো, কয়টা বল? দুইটা। বস্তু এটা উঠতেছে কোন দিকে? উপরের দিকে। তাহলে উপরের দিকে উঠা মানে কি, আমার উপরের দিকের বলটা বড়, যেদিকে বলের মানটা কি হবে? বেশি হবে, সে তো ওই দিকেই যাবে। তাহলে ও উপরের দিকে উঠতেছে, তার মানে অবশ্যই টি এর মানটা কি আমার W2 এর চেয়ে বড়। W2 যদি এর চেয়ে বড় হইতো তাহলে সে তো কখনো উপরের দিকে উঠতো না, ও তো নিচের দিকে চলে যেত। যেহেতু সে উপরের দিকে উঠতেছে অবশ্যই টি এর মানটা আমার W2 এর চেয়ে কি হবে? বড় হবে। তাহলে এই ক্ষেত্রে যে সামেশন অফ এফ এর মানটা কত হবে? টি মাইনাস W2 সমান হচ্ছে কত? M2A। তাহলে এখন খেয়াল করো, তাহলে টি W2 এটা মানে হচ্ছে কত? M2G ইকুয়ালস হচ্ছে কত? M2A। এটা হচ্ছে আমাদের কি 2 নম্বর সমীকরণ। বুঝতে পারছি কথায়? এই দুটো জায়গায় ভালো মতো কিন্তু বুঝো, এদের টি W1 মাইনাস টি হয়েছে, এর জায়গায় কি হয়েছে? টি মাইনাস, যে টি মাইনাস কত হয়েছে? W2 হয়েছে। এটা হচ্ছে এই ক্ষেত্রে, কেন? এই ক্ষেত্রে W1 এর মানটা বড়, এই জন্য W1 মাইনাস টি। কিন্তু এই ক্ষেত্রে উপরের দিকে উঠতেছে, তার মানে উপরের বলটাকে টি, তাহলে এই মানটা বড়, এই জন্য টি থেকে W2 কে আমরা কি করে দিছি? বিয়োগ করে দিছি। বুঝতে পারছি কথা? আচ্ছা, আমার টার্গেট তো এটা ছিল না ভাইয়া, টার্গেট কি ছিল? ত্বরণ বের করা, এই যে ত্বরণ এ বের করা। দেখো এই দুই সমীকরণের দিকে তাকাই, দেখো M1 এর মান জানি, জি এর মান 9.8, M1 এর মান জানি, এটা তো আমি বেরই করব। তাহলে মিসিং কি? টি। এবার এই সমীকরণের দিকে যাও, তাকাও, M2 জানি, জি এর মান 9.8, M2 জানি, এই এ কে বের করব, এখানেও মিসিং কি? টি। টিটাকে তো আমার কি করতে হবে? এখন সরাইতে হবে, টি না সরাইলে তো আমি এর মান বের করতে পারছি না। এখন দেখো এখানে টিটা মাইনাস আকারে, দেখো মাইনাস টি, আর এর সামনে দেখো টি এর আগে কি আছে? প্লাস আছে। তাহলে মাইনাস টি আর প্লাস টি এদেরকে চাইলে কি করে দেওয়া যায়? আউট করে দেওয়া যায়। তাহলে আমি কি করতে পারি? এই 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণকে যদি যোগ করে দিই, যদি এই 1 নং সমীকরণ আর 2 নম্বর সমীকরণ, দুইটা সমীকরণকে যদি যোগ করে দিই, তাহলে দেখো এই মাইনাস টি আর এই যে প্লাস টি, দুইটা টি দেখো বাদ যাবে। আমি তো টি এর মান জানি না, টি কে বাদ দেওয়ার রিজন হচ্ছে এটা, টি এর মান যেহেতু জানি না, তাই দুইটার ক্ষেত্রে টিটা কমন আছে, তাহলে টিটাকে বাদ দেওয়ার একটা ব্যবস্থা করে ফেলে আমরা এখানে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? যে ব্যবস্থাটা আমাদের পক্ষে করা সম্ভব এখানে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এই 1 নম্বর সমীকরণটাকে 2 নম্বর সমীকরণের সাথে কি করে দেওয়া? যোগ করে দেওয়া। তাহলে এই যে 1 আর 2 কে এখন আমরা কি করব? যোগ করব। তাহলে সমীকরণের
একটা হচ্ছে বাম পাশ, একটা হচ্ছে কি ডান পাশ। যোগের ক্ষেত্রে কি হবে, বাম পাশের সাথে বাম পাশ যোগ হবে, ডান পাশের সাথে ডান পাশ যোগ হবে। তাহলে এই পাশের বাম পাশে কি আছে, এই যে এইটা 1 নম্বর, এই যে 1 নঙের, এই যে 1 নঙের বাম পাশ, সেটা কত m1g মাইনাস হচ্ছে কত t, সামনে কি আছে প্লাস, তাহলে এই যে প্লাস সাইন দিলাম। এরপরে 2 নঙের হচ্ছে বাম পাশ, 2 নঙের বাম পাশ কোনটুকু আমার, এই যে এতটুকু। তাহলে এখানে কি আছে, প্লাস আছে, তাহলে প্লাস দ্বারাই পুরাটাকে গুণন করে দেবো। তাহলে কি পাবো, প্লাস টি প্লাসে মাইনাসে মাইনাস m2g সমান সমান, এবার ডান পাশের সাথে ডান পাশ যোগ, তাহলে কি হবে 1 নঙের ডান পাশে কত আছে m1a প্লাস 2 নঙের ডান পাশে কি আছে m2a। তাহলে দেখো এই টি আর এই টি কাটা, তাহলে প্লাস টি মাইনাস টি কেটে গেলে এখানে কি থাকতেছে m1g মাইনাস হচ্ছে কত m2g সমান সমান হচ্ছে m1a প্লাস হচ্ছে কত m2a। তাহলে এখানে কি কমন যায়, g কমন যায়, তাহলে আমরা কি বলতে পারি m1 মাইনাস m2g, আর এখানে কমন যায় হচ্ছে কত a, তাহলে কি m1 প্লাস হচ্ছে কত m2। দরকার কার মান, a এর মান, তাহলে এই পুরো জিনিসটাকে এই পাশে কি করতে পারি, ভাগ করে দিতে পারি। তাহলে আমরা কি বলতে পারি m1 মাইনাস m2g ডিভাইডেড বাই m1 প্লাস হচ্ছে কত m2 ইকুয়ালস টু a। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং a সমান সমান m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস হচ্ছে m2 এটার সাথে g গুণন। এটাই হচ্ছে আমাদের এই a এর ইকুয়েশন। মানে এই সিস্টেমটার ক্ষেত্রে যে ত্বরণটা কাজ করবে সেই ত্বরণের মান হচ্ছে কোনটা, এইটা। আমরা কিন্তু এই সমীকরণটাকে একবারে ব্যবহার করতে পারবো না, এটাকে আমরা বড় ক্লাসে একবারে ব্যবহার করতে পারবো, কিন্তু আমাদের এসএসসি লেভেল পর্যন্ত আমরা এই পুরো প্রসেসটা করে এসে তারপর আমাকে কি করতে হবে, এর মান বের করতে হবে। বুঝতেছো কথা? তোমার কিন্তু কোনো কাজ নাই, তুমি এই পর্যন্ত আসার পরে জাস্ট এখানে মানগুলো বসাই দিবা। m1 কাকে ধরছিলাম, যে এই বস্তুর ভরটা হচ্ছে কি বেশি ছিল। তো ধরো তোমাকে কি বলছে, 10 কেজি আর 5 কেজির কথা বলছে, এরকম ধরো এই যে 10 কেজি আর 5 কেজির কথা বলছে। তাহলে বড় কে আমাদের m1, তাহলে m1 এখানে তোমাকে কত ধরতে হবে, 10 কেজি কে, m2 কে কত ধরতে হবে, 5 কেজি কে। তাহলে এর জাস্ট খালি এখানে মানগুলো বসাই দিবা, তাহলে অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার বের হয়ে যাবে। বুঝতেছো কথা? এই হচ্ছে অ্যান্সার, আর কোনো কিছু না। মানে এখানে আমি m1 m2 দিয়ে করছি, তোমরা m1 m2 দিয়ে m1 টাকে জাস্ট খালি কি করবা, বড় ভর ধরবা, m2 কে জাস্ট খালি ছোট ভর ধরে ওই জায়গায় কি করবা, জাস্ট খালি বসাই দিবা। বুঝতেছো কথা? হ্যাঁ, এবার খেয়াল করো, এটা তো প্রশ্ন, আমি এর মানটা পেয়ে গেছি, এটা তোমাকে যদি ত্বরণের মান বের করতে বলে। এখন কিছু এক্সট্রা কোশ্চেনের কথা আমরা চিন্তা করবো, এক্সট্রা কোশ্চেন, কিছু আমাদের এক্সট্রা কোশ্চেন এখান থেকে আসতে পারে। সেই কোশ্চেনটা হচ্ছে কি, তোমাকে বলতে পারে এই সুতার টান বল বের করো, সুতাটার মধ্যে যে টান বলটা কাজ করতেছে এই টান বলে টি এর মানটা বের করো। তাহলে দেখো টি আমার 1 নম্বর সমীকরণে আছে, টি আমার 2 নম্বর সমীকরণে আছে। মিসিং ছিল কিসের মান, টি বের করার জন্য এ এর মান। এই যে আমি এ এর মান পেয়ে গেছি, এই এ এর মান বের করে যদি তোমাকে টান বল বের করতে, 1 নম্বর এক্সট্রা কোশ্চেন কি, টান বলের কথা যদি বের করতে বলে, টান বল, তাহলে এ এর মান যে কোনো একটি সমীকরণে বসিয়ে দিব, যদি তোমাকে টান বল বের করতে বলে। ধরো তোমাকে টান বল বের করতে বলছে, তাহলে এই পর্যন্ত আসবা, এর মান বের করবা, তারপরে এই সমীকরণ অথবা এই সমীকরণ যে কোনো এক সমীকরণে ওই এর মানটা বসিয়ে দিলে এখান থেকে যে টি এর মানটা বের হবে ওইটাই হবে এই সুতার মধ্যে যে টান বলটা কাজ করতেছে সেই টান বলের মান। বুঝতে কথা? বুঝতে পারছো? আচ্ছা খেয়াল করো, এটা গেল 1 নম্বর এক্সট্রা কোশ্চেন। আরেকটা এক্সট্রা কোশ্চেন কি আসতে পারে, আরেকটা এক্সট্রা কোশ্চেন ধরো 2 নম্বর এক্সট্রা কোশ্চেন, এটা হচ্ছে 2 নম্বর এক্সট্রা কোশ্চেন। ওই এক্সট্রা কোশ্চেনে 2 নম্বরটা তোমাকে বলবে এ যখন 1 মিটার নিচে নামবে, সাম্য অবস্থানে ছিল, যে স্টেবল অবস্থানে ছিল, প্রশ্ন তোমাকে বলবে এ যখন 1 মিটার নিচে নামবে ঠিক ওই সময় এ কি করবে, 1 মিটার উপরে উঠবে না? তখন বলবে এ যখন 1 মিটার নিচে নামবে এবং এ যখন 1 মিটার উপরে উঠবে তখন এদের দুজনের বেগ কত হবে। তাহলে 1 মিটার নিচে নামবে, তাহলে কিসের মান বলা, সরণের মান বলা, এবং ওই সরণটা শেষে আমার কাছে বেগ চাইছে, তার মানে একটা নির্দিষ্ট সরণ পর বেগ। তাহলে শেষ বেগের সূত্র আমার, তাহলে সরণ দিয়ে শেষ বেগের সূত্র কি, ভি স্কোয়ার ইকুয়ালস টু কত, ইউ স্কোয়ার প্লাস কত 2as। তাহলে ওরা সাম্য অবস্থানে ছিল, তাহলে ইউ এর মানটা কত, 0। ওই যে এর মানটা বের করছো তুমি, এই যে এর মানটা বের করছো, এই পর্যন্ত আসবা,
এই পর্যন্ত আসার পরে কিন্তু এই প্রশ্নগুলো আসবে, যে প্রশ্নগুলো আমি এক্সট্রা দিছি এগুলো করার জন্য কিন্তু আগে এর মানটা বের করে নিতে হবে, তারপরে এই প্রশ্নগুলো সলভ হবে। ওই এর মান বের করছে, এর মানটা এখানে বসাই দিবা। কতটুকু নিচে যাওয়ার পরে বেগ চেয়েছে, কতটুকু নিচে যাওয়ার পরে 1 মিটার না, তাহলে 1 মিটার মান। যদি বলে 2 মিটার নিচে নামবে তখন এখানে কি করবা, 2 বসাই দিবা। তারপর এখান থেকে যে ভি এর ভ্যালুটা বের হবে ওইটাই হবে কিসের মান, ওই স্মরণ হওয়ার পরে তার কিসের মান, বেগের মান। কিন্তু উত্তর দেওয়ার সময় ধরো ভি এর মানটা তুমি কি পাইছো, ধরো 10টা এত বেশি তো হবে না, ধরো পাইছো ধরো 5 মিটার পার সেকেন্ড, ধরো এরকম পাইছো এই ভি এর মানটা ক্যালকুলেশন করে। তখন যখন উত্তর দিবা তখন লিখবা যে m1 ভরের বস্তুর বেগ হবে 5 মিটার পার সেকেন্ড, ব্র্যাকেট দিয়ে লিখবা এরকম নিম্নমুখী। আর এ কি উপরের দিকে উঠবে না, তখন m2 ভরের বস্তুর বেগ 5 মিটার পার সেকেন্ড, এটা দিবা ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী কারণ বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, তাহলে মানের সাথে সাথে তোমাকে দিকটাও তো কি করতে হবে, প্রকাশ করে দিতে হবে। অথবা এটা যদি না লিখো তাহলে এর বেগটাকে তুমি যদি প্লাস দাও, প্রথম বস্তুর বেগটাকে তুমি যদি প্লাস দাও, এটাকে মাইনাস দিবা। এই মাইনাস দ্বারা কিন্তু অন্য কিছু বুঝবো না, আমরা এই মাইনাস দ্বারা বুঝবো দিক। সেটা হচ্ছে কি যে এ যাচ্ছে, এই m1 ভরের বস্তু যাচ্ছে নিচের দিকে এবং m2 ভরের বস্তু যাচ্ছে কোন দিকে, উপরের দিকে। বুঝতে পারছো কথা? তাহলে এটা কি স্মরণের ক্ষেত্রে। আবার স্মরণ না বলে তোমাকে আরেকটা কথা বলতে পারে, সেটা কি বলতে পারে, তোমাকে ধরো প্রশ্নের মধ্যে বলছে যে 1 সেকেন্ড পর, মানে যখন আমি ছেড়ে দিই সাম্য অবস্থানে তো ছিল, বলছে ছেড়ে দেওয়ার 1 সেকেন্ড পর উভয় বস্তুর বেগ কত হবে, বেগ কত কত হবে এটা বের করতে বলছে। তাই এখানে টাইম দিয়ে দিছে, তাহলে টাইম দিয়ে শেষ বেগের সূত্র হচ্ছে কি আমাদের ভি ইকুয়ালস টু কত, ইউ প্লাস কত এটি। তাহলে ভি সাম্য অবস্থানে ছিল, তাহলে এটার মান 0। এই যে এর মান আমি এখান থেকে পাবো কত সময় পর, 1 সেকেন্ড পর বলছে। 2 সেকেন্ড পরে বললে টি এর মান 2, 1 সেকেন্ড পর বললে টি এর মান 1। এরপর এখান থেকে যে ভিটা পাবো সেই ভি হবে এদের দুইজনের বেগ। তো এই ক্ষেত্রেও সেম, একটাকে প্লাস বলে দিবা অথবা একটাকে মাইনাস বলে দিবা, অথবা একটাকে নিম্নমুখী বলবা একটাকে ঊর্ধ্বমুখী বলবা। বুঝতে পারছি কথা? তো এইটাই ছিল কি আমাদের, এটাই ছিল আমাদের টাইপ 1 এর যে ম্যাথটা সেইটা। এখানে যে এ বললাম, টান বল বললাম, আর কি বেগ বললাম, এর বাইরে এই 1 নম্বর টাইপ থেকে কোনো প্রশ্ন আসে না। বুঝতে পারছো কথা? এই যে বেগ নির্ণয় এটা হয়ে আসবে, হয় টান বল আসবে অথবা এ আসবে, এই 1 নম্বর টাইপ থেকে এর বাইরে কোনো কিছু আসে না। তো খুব ঠান্ডা মাথায় এই জিনিসগুলো কি করবা, এই জিনিসটা আবার প্র্যাকটিস করবা। হ্যাঁ, চলো এবার আমরা টাইপ 2 তে যাই। এবার আমরা আমাদের টাইপ 2 তে যাই। হ্যাঁ, এটা শেষ, টাইপ 1 শেষ আমাদের। এবার আসো টাইপ 2। টাইপ 2 কি বলে আমাদের, এটা হচ্ছে T2 টাইপ 2। টাইপ 2 তে কি থাকে, যে ধরো এরকম একটা তল থাকে ভাইয়া, এই যে এরকম একটা তল, তো এই তলের উপর কি থাকে, এরকম একটা বস্তু থাকে, এই যে এরকম একটা বস্তু, আর এখানে এরকম একটা কপিকল যুক্ত করা থাকে, এই যে এরকম গোলাকার একটা কপিকল এখানে এরকম ভাবে একটা স্ট্যান্ড দিয়ে আটকানো থাকে। এরপরে এদিক দিয়ে যে সুতা, একটা সুতাই বস্তুর সাথে বেঁধে এই কপিকলের সাথে ঝুলাই দিয়ে এখানে আরেকটা বস্তু আমরা কি করি, ঝুলাই দিই। যে ধরতেছি এই বস্তুর ভরটা হচ্ছে কত m1, এই বস্তুর ভরটা হচ্ছে কত m2। বুঝতে পারছো কথা? এরকম ভাবে কি করবে, এখানে ঝুলাই দিবে। বুঝতে পারছি কথা? এখন আমাকে বলবে যে যখন এখানে ঝুলাই দিব, এটাকে যখন ঝুলাই দিব, তাহলে এটাকে কি করবে, পৃথিবী একটা বলে নিচের দিকে টান দিবে। তাহলে এরে যদি টান দেয় তাহলে ও গিয়ে সুতার সাহায্যে এরে এই দিকে একটা টান দিবে, তাহলে এই নিচের দিকে পড়বে, এর সামনের দিকে আগাবে। তাহলে এ যত ত্বরণের নিচের দিকে পড়বে এ তত ত্বরণের সামনের দিকে আগাবে। আমাকে এখন বলবে ওই ত্বরণের মানটাই বের করো। বুঝতে পারছো কথা? প্রশ্নে কি বলবে, এই যে এই ত্বরণের মানটাই বের করো, এখানে যে ত্বরণটা কাজ করতেছে সেই ত্বরণের মানটাই বের করো। বুঝতে পারছো কথা? এটা হচ্ছে প্রশ্ন, যে সিস্টেমের ত্বরণ কত বা বস্তুদের ত্বরণ কত, ত্বরণ কত, এটা আমাকে এখান থেকে বের করতে বলবে। এখানে এক্সট্রা কোনো প্রশ্ন নেই, ত্বরণ কত বের করতে বলবে। ত্বরণ অথবা যে এক্সট্রা 3টা প্রশ্ন দিছিলাম ওই 3টা, ওই ত্বরণ বের করলে তো ওই 3টা, যেই 3টার কথা বলছিলাম এক্সট্রা, সেম ভাবে বের করবা, এখানে কোনো ভিন্নতা আসবে না। ওখানে যা ছিল এখানেও কি আসবে, সেম আসবে। বুঝছে? আগে ত্বরণ বের করাটাই আমাদের মেন পারপাস, আগে ত্বরণই আমরা বের করি। এটার জন্য সলিউশন চিত্র কি আসো, তাহলে এটার সলিউশন চিত্রটা আসলে কি হবে, বুঝো কথা? এই যে এটা হচ্ছে আমাদের সেই m2 ভরের বস্তুটা, এটা হচ্ছে m2 ভরের বস্তু। এই যে এটাকে এরকম ভাবে একটা সুতা আছে, সুতা না তো কপিকল আছে, এই কপিকলের সাহায্যে কপিকলের উপর দিয়ে এরকম একটা সুতা দিয়ে আমরা কি করছি, এইরকম ভাবে একটা বস্তুকে এরকম ভাবে বেঁধে ছেড়ে দিছি। এটা হচ্ছে আমাদের m1।
এখন খেয়াল করো, বুঝো কথা। তাহলে এটা ওজনটা নিচের দিকে এরকম ভাবে কাজ করবে। তাহলে এই যে W1M1 বস্তুর ওজন নিচের দিকে কাজ করতেছে, বুঝতে পারছো কথা? এখন এটার ওজন যদি কাজ করে, প্রশ্ন হতে পারে ভাইয়া এটারও তো একটা ওজন আছে, এটা একটা ওজন আছে না? হ্যাঁ, এটার ওজন আছে, কিন্তু এর ওজনটা এই যে তলের যে অবিলম্বিক প্রতিক্রিয়া আছে না, অবিলম্বিক প্রতিক্রিয়া, ওইটা দ্বারা সে কি হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। তো ওই ওজনটা আর আমাদের হিসেবের মধ্যে আসবে না। অথবা তুমি বিষয়টাকে একটু অন্যভাবে চিন্তা করতে পারো। সেটা কিভাবে? যদি মানে ওইটা হচ্ছে একদম বেসিক কথা বলছি, তুমি বিষয়টাকে চাইলে অন্যভাবে চিন্তা করতে পারো। কিভাবে? যে এর ওজনটা খেয়াল করো, এর ওজনটা কাজ করতেছে কোন দিকে? একদম খাড়া নিচের দিকে। এই যে খাড়া নিচের দিকে, একদম খাড়া নিচের দিকে। কিন্তু আমার বস্তুটা গতিশীল হচ্ছে কিভাবে? একদম সেম এইভাবে। কিন্তু ওর ওজনটা কাজ করতেছে কোন দিকে? এই দিকে। তার মানে ও যেহেতু ওজন কাজ করতেছে একদিকে, অথচ গতিশীল হচ্ছে কোন দিকে? আরেক দিকে। তার মানে কি এই ওজনটা এই গতিশীল হওয়ার জন্য কোনো কাজে আসতেছে না। খেয়াল করো, ও গতিশীল হচ্ছে কোন দিকে? এই দিকে, কিন্তু ওর ওজন কাজ করতেছে কোন দিকে? এই দিকে। তাহলে ওর ওজনটা যাচ্ছে এই দিকে, কিন্তু গতিশীল হচ্ছে কোন দিকে? এই দিকে। তাহলে এই গতিশীল হওয়ার জন্য এই যে ওজনটা, এটা কোনো কাজে আসতেছে না। যদি কাজে আসতো তাহলে সে তো এইভাবে গতিশীল হইতো না। বুঝতে পারছো কথা? তাহলে এই দিকেও সে চাইলে কিছু একটা, কিছু পরিমাণ হলেও, পুরোপুরি না পারো, কিছু পরিমাণ হলেও তো কি হইতো? গতিশীল হইতো, যেহেতু একটা বল এই দিকে কাজ করতেছে। কিন্তু সে না হয়ে পুরোপুরি একদম এই দিকে গতিশীল হইতেছে। তার মানে এই ওজনটা এইভাবে গতিশীল হওয়ার জন্য দায়ী না। এই জন্য এই ওজনটাকে আমরা হিসেবের মধ্যে নিব না। বুঝতে পারছি কথা? এই ওজনটা আমাদের হিসেবের মধ্যে আসবে না। তাই এরকম তলের উপর যত বস্তু থাকবে এই কপি কলের ম্যাথের ক্ষেত্রে, ওই বস্তুর যে ওজনটা, ওই ওজনটা হিসেবের মধ্যে আসবে না। এরকম ঝুলে থাকবে যে সকল বস্তু, ওই সকল বস্তুর ওজনই আমাদের কি করবে? হিসেবের মধ্যে আসবে। বুঝতে পারছি কথা? আচ্ছা, খেয়াল করো। তাহলে এখন খেয়াল করো, তাহলে ও নিচের দিকে আসবে। তাহলে পুরো সিস্টেমটা আমার গতিশীল হবে কিভাবে? এই যে এরকম ভাবে। পুরো সিস্টেমটা আমার গতিশীল হবে কিভাবে? এই যে এরকম ভাবে। ওকে, আচ্ছা। এখন দেখো, তাহলে ও নিচের দিকে যাবে, কথা ভালো মতো বুঝো, নিচের দিকে। তাহলে আমরা ওজন হিসেবে শুধুমাত্র কি পাচ্ছি? এখানে একটা ওজনকে পাচ্ছি। কিন্তু এখানে তো একটা সুতা আছে, একটা সুতা আছে না? এই যে সুতা। তাহলে এই সুতার কি আছে? একটা টান বল আছে। এই সুতার কি আছে? একটা টান বল আছে। তাহলে খেয়াল করো, ভালো মতো বুঝো। ও চাবে কি? ঠান্ডা মাথায় ও চাবে কি? ওই ওজনের ওজন, যেহেতু ওজন পৃথিবী ওরে টান দিচ্ছে, তাহলে পৃথিবী ওরে টান দিবে, টান দিবে। এই যে W1 বলে টান দিবে, এরকম ভাবে টান দিবে। তাহলে এই যেহেতু নিচের দিকে গতিশীল হবে, তখন গতিশীল হওয়ার কারণে সুতার উপর একটা টান বল কাজ করে, ওরে কি করবে? এরকম সামনের দিকে একটা ধাক্কা দিবে। তাহলে ও যখন নিচের দিকে যাইতে যাবে, এই সুতা গিয়ে টান বলটা গিয়ে ওরে এইদিকে দিবে, একটা এইদিকে একটা, এরকম ভাবে একটা টান দিবে, এই যে এরকম ভাবে একটা টান দিবে। তাহলে এই ক্ষেত্রে যে সুতার যে টান বলটা যদি টি হয়, তাহলে এই বস্তুর ক্ষেত্রে টি এর ডিরেকশনটা হবে কোন দিকে? এই দিকে। এই যে এই বস্তুর নিচের দিকে এরকম ভাবে যাওয়ার সময় ওর একটা টান দিবে, এই যে ওরে একটা টান দিল, টান দিল। তাহলে এই ক্ষেত্রে এই বস্তুর জন্য যে এই বস্তু যে ওরে টানটা দিবে, টানের ডিরেকশনটা হবে কোন দিকে? এই দিকে। এবার আবার খেয়াল করো, এই বস্তু কি স্থির অবস্থায় ছিল না? তাহলে স্থির বস্তুর ধর্ম কি? সে স্থির থাকতে চায়, তাই না? তাহলে ওর ধর্ম হচ্ছে স্থির থাকতে চাবে। তাহলে যখন ও গতিশীল এরকম ভাবে হবে, এরকম ভাবে ও যখন নিচের দিকে যাই নামতে চাবে এরকম ভাবে, তখন ও তো গতিশীল হইতে চাবে না, কারণ ওর ধর্ম আমি তো স্থির থাকবো। তখন ও তার এই স্থিতিশীল যে অবস্থাটা ছিল, তার যে স্থিতি ছিল তার মধ্যে, ওর কারণে ওরে নিচে নামতে না দিয়ে ও কি করবে? ওর এরকম ওর জড়তার কারণে ওর এরকম ভাবে একটু টেনে ধরবে, যে না আমি যাবো না, আমি যাবো না। তখন এই বস্তুর কারণে সুতার টান বলটা কাজ করবে কোন দিকে? এই বস্তুর ক্ষেত্রে উপরের দিকে। ও ওরে নিচে নামতে দিতে চাবে না। নিচে যদি নামতে দিতে না চায়, তাহলে সুতাকে তাকে টেনে ধরতে হবে, এরকম ভাবে টেনে ধরতে হবে। তখন ও কি করবে? এই সুতাটাকে এরকম ভাবে টেনে ধরে এই বস্তুটাকে নামতে দিতে চাবে না। বুঝতে পারছি কথা? তাহলে এই দুই বস্তুর ক্ষেত্রে টান বলের ডিরেকশনটা হচ্ছে এইটা। আর এত কিছু যদি বুঝতে একটু ঝামেলা হয়ে যায়, তাহলে কি বলছি? টান বল কাজ করে সবসময় কোন দিকে? ঝুলন বিন্দুর দিকে। এই যে দেখো, এই দেখো, এখান থেকে সুতাটা এইদিকে ঝুলছে, এইদিকে গেছে। তাহলে এই যে টান বলটা ঝুলন বিন্দুর দিকে আমার কি করতেছে? কাজ করতেছে। ওকে, তাহলে এই যে পুরো একটা সুতা, যেহেতু আমার একটা সুতা, এই জন্য টান বলের পরিমাণটাও কি আমার সেম। টান বলের পরিমাণটাও কি আমার সেম। শেষ, আমার এই জিনিসটা ভাঙা শেষ। এখন বুঝতে পারছি কথা? এখন আসি আমরা এই জায়গাটাতে। তাহলে এটা হচ্ছে প্রথম বস্তু, এটা হচ্ছে দ্বিতীয় বস্তু। তাহলে আমরা এখন প্রথম বস্তুর ক্ষেত্রে যাই। তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে তাহলে বলো, ও এটা একটা জিনিস তো লিখে নিই সেম ভাবে। এদের এদের যে সাধারণ ত্বরণ, সাধারণ ত্বরণ, সেই ত্বরণটাকে আমরা ধরে নিচ্ছি কত?
এ মিটার পার সেকেন্ড স্কোয়ার। এদের সাধারণ ত্বরণটাকে আমরা এ মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিলাম। আচ্ছা ভালো কথা, এবার খেয়াল করো, তার মানে এর মধ্যে যে ত্বরণ কাজ করবে এর মধ্যে সেম ত্বরণ কাজ করবে। এ যে ত্বরণের নিচের দিকে যাবে একই ত্বরণে সে সামনের দিকে এরকম ভাবে আগাবে। ওকে, তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে, তাহলে প্রথম বস্তু এই যে এটা, কয়টা বল ওর মধ্যে, একটা হচ্ছে ওজন আর একটা হচ্ছে টি। তাহলে এখানে আমাকে কি করতে হবে, সামেশন অফ এফ ইকুয়ালস টু কত এম, এটা নিয়ে কাজ করতে হবে। প্রথম বস্তু তার মানে এটা হবে কত আমার m1। এখন বলো এফ কে এখন ভাঙতে হবে, বস্তু গতিশীল হচ্ছে কোন দিকে, নিচের দিকে, তার মানে অবশ্যই W1 এর মানটা বড় এই টি এর চাইতে। তাই এটা কি লিখবো আমরা, W1 মাইনাস টি সমান হচ্ছে কত m1 এ, ঠিক আছে না। W1 এটা মানে হচ্ছে কত m1g মাইনাস টি সমান হচ্ছে কত m1a। এটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে দিলাম। W1 মাইনাস টি, মাইনাস কেন, যে বিপরীত দিকে টি কাজ করতে, W1 কাজ করতেছে নিচের দিকে, টি কাজ করতেছে কোন দিকে, উপরের দিকে। তাহলে এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবার আসো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় বস্তু কোনটা আমার, এই যে এটা। তাহলে এখানে কি এই বস্তুর উপর কয়টা বল আছে, শুধু এই টিটাই আছে, টি দড়ি দিয়ে একটা বল দিয়ে এরকম ভাবে টান দিবে। তাহলে এই বস্তুর ক্ষেত্রে আমার একটা বলি, তাহলে এখানে সামেশন এফ আমরা লিখবো না, ডিরেক্ট কি লিখবো, এফ ইকুয়ালস হচ্ছে কত এম এ। তাহলে দ্বিতীয় বস্তু তার জন্য এখানে কত হবে m2 হবে। তাহলে এই বস্তুর উপর কয়টা বল, শুধু টি, তাহলে এখানে এই এফ এর পরিবর্তে কত বসবে টি, তাহলে টি সমান হচ্ছে কত m2a। এখন দেখো টি এর একটা মান পেয়ে গেছি আমি, টি এর একটা মান পেয়ে গেছি না, যে টি এর একটা মান পাইছি, এই টি এর মানটা এখন আমরা কি করব, এই যে এই জায়গায় বসাই দেবো, যেহেতু আমার এর মানটা দরকার, এর মানটা দরকার না। দেখো এই সমীকরণে আমি টি এর মানটা জানি না, টি এর মানটা জানি না, অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, এই সমীকরণ থেকে টি এর মানটা বের করে এখানে বসাই দিতে পারো, এটা একটা কাজ হইতে পারে। অথবা যেহেতু এখানে ডিরেক্ট টি এর মানটা তুমি পাইছো, তাহলে এই টি এর মানটাকে কি করতে পারো, এখানে বসাই দিতে পারো। তাহলে আমরা এখানে বলি টি এর মান, টি এর মান একে বসাই, তাহলে যদি একে বসাই তাহলে কত পাচ্ছি এখান থেকে, m1g মাইনাস টি ইকুয়ালস টু, সরি টি এর মান তো আমরা জানি, টি এর মান হচ্ছে কত m2a সমান, সরি m2a, আর এটা সমান হচ্ছে কত m1a। এই যে এই যে এই যে এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ, এই যে 1 নং। তাহলে এই যে m1g, এরপর হচ্ছে কত টি, টি এর মানটা হচ্ছে কত m2a, এই যে m2a ইকুয়ালস টু কত m1a, এই যে m1a বসাই দিছি। এবার এগুলাকে আমরা এক পাশে নিয়ে যাই, তাহলে কত পাচ্ছি এখান থেকে, m1g সমান সমান হচ্ছে কত m1a, এই মাইনাসটা ওই পাশে গিয়ে কি হয়ে যাবে, প্লাস হচ্ছে m2a। তাহলে ওই পাশে a কমন যায়, তাহলে m1g সমান সমান a কে কমন নিলে m1 প্লাস হচ্ছে কত m2, তাহলে a সমান সমান কত m1g ডিভাইড বাই m1 প্লাস হচ্ছে কত m2। এই যে এইটাই হচ্ছে কি আমাদের ত্বরণের ভ্যালুটা, বুঝতে পারছি কথা, এটা হচ্ছে আমাদের সেই ত্বরণের ভ্যালুটা, a সমান সমান m1g ডিভাইড বাই m1 প্লাস হচ্ছে কত m2। ভালো মতো খেয়াল করো, আমি m1 কাকে ধরছি, এই সিনারিওর জন্য যে এই বস্তুটা ঝুলে আছে তাকে। তুমি যদি আমার মতো এরকম এই ফরম্যাটটাকে ব্যবহার করতে চাও, যদি এই ফরম্যাটটাকে ব্যবহার করতে চাও, তাহলে যেই বস্তুটা ঝুলে আছে এখানে, যে কপিকলের মধ্যে সুতা দিয়ে ঝুলে আছে, ওই বস্তুটাকে তোমার কি করতে হবে 1 হিসেবে কনসিডার করতে হবে, যদি এই ডিরেক্ট ফরম্যাট এটা ব্যবহার করতে চাও। তাহলে যেটা ঝুলে আছে তাকে তোমার 1 হিসেবে কনসিডার করতে হবে, আর যে তলের উপরে আছে তাকে তোমার কি করতে হবে 2 হিসেবে কনসিডার করতে হবে। এবার ওই সেম প্রশ্ন কাজ করতে পারে, যে টান বলের মান বের করো, তাহলে টি এর ইকুয়েশন অলরেডি তোমার কাছে এখানে আছে, তাহলে এই এর মানটা এখানে বসিয়ে দিলে এখান থেকে টি এর মান পেয়ে যাবা, অথবা এই এর মানটা এখানে বসিয়ে দিলে এখান থেকেও টি এর মান পেয়ে যাবা, তাহলে টি এর মান তুমি পেয়ে গেলা। এরপরে কি, যে সেম প্রশ্ন, যে যখন এটা 1 মিটার নিচে নামবে তখন উভয় বস্তুর বেগ কত হবে, এটা বের করো, এটাও আসতে পারে। তাহলে যে সেম ভি সমান ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস কত 2as, ওখানে a এর মানে যেটা নিয়ে বসিয়ে দিবা, ইউ এর মান হচ্ছে 0, s এর মান বলে দিবে, ভি এর মান বের করে ফেলবা। আরেকটা প্রশ্ন কি আসতে পারে, যে 1 সেকেন্ডে এ কতটুকু সামনে আগাবে, বুঝলেন কথা, 1 সেকেন্ডে এ কতটুকু সামনে আগাবে এটা বের করতে বলছে। তার মানে এর স্মরণ চাইছে তোমার কাছে, কত সময় 1 সেকেন্ডে। তাহলে টাইম যদি থাকে আমাদের কাছে, তাহলে আমার এস এর সূত্র হয় কি, এস ইকুয়ালস টু কত ইউটি প্লাস হচ্ছে কত হাফ এটি স্কয়ার। স্থির অবস্থায় ছিল, তাহলে আদি বেগের মানটা কত হবে 0, আর এই যেখান থেকে এ পাইছো এর মানটা এখানে বসাই দিবা, টি এর মান হচ্ছে 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে ও কতটুকু সামনে আগাবে সেই মানটা তুমি পেয়ে যাবে। বুঝতে পারছি কথা, বুঝতে পারছি, আজ গেস বুঝতে পারছি, এই জিনিসটা একটু ভালো মতো
দেখো স্ক্রিন মানে পজ করে সুন্দর মতো উঠাই ফেলো এটা। ওকে, এবার আসো এই সেম সিনারিওটাই আমি একটু এখন অন্যভাবে চিন্তা করব। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দেখো এই যে তলটা, এই তলটা কি ঘর্ষণযুক্ত তল হইতে পারে না? বলো, ঘর্ষণযুক্ত তল হইতে পারে না? আমি তো এখন এটাকে একটা মসৃণ তল হিসাবে চিন্তা করছি, তাহলে এই তলটাকে একটা ঘর্ষণযুক্ত তল হইতে পারে না? এখন ধরো এই সেম ম্যাথেই তোমাকে আরে এই টাইপ 1 এর ধরো সেকেন্ড ভার্সন 2, এখানে কি বলছে যে এই যে তলটা, এই তলের একটা ঘর্ষণ বল আছে, ঘর্ষণ বল, সেই ঘর্ষণ বলের মানটা হচ্ছে কত? এফ। এবার আমাকে বলছে সিস্টেমের ত্বরণ কত, এটা বের করে দাও। বুঝতে পারছো কথা? হ্যাঁ, বুঝতে পারছো? এবার আমাকে কোশ্চেনের মধ্যে বলছে এই সিস্টেমের ত্বরণ কত, এটা বের করে দাও। আচ্ছা বলো তো, এই যে ঘর্ষণ বল যেটা আছে, এই ঘর্ষণ বলটা কি আমার এই m1 ভরের বস্তু অনুভব করবে? করবে না। কেন করবে না? কারণ ও তো আমার তলের উপরে নাই, ও তো এরকম ভাবে ঝুলে আছে, ও তো তলের উপরে নাই। তাহলে এই এফ এর ইফেক্টটা এই বস্তুর উপর কি করবে না? পড়বে না। তাহলে এই এফটা পাবে কে, অনুভব করবে কে? এই m2 ভরের বস্তু। তাহলে এই m1 এর জন্য যে চিত্রটা আমরা রাখছি এখানে, যে এখানে ঘর্ষণ বলের মানটা হচ্ছে কত? এফ। ঘর্ষণ বল, এটা হচ্ছে ঘর্ষণ বল, এর মানটা হচ্ছে কত? এফ। তাহলে এই এফটা এটার উপর কোনো ইফেক্ট ফেলবে না। তাহলে আমার এই সমীকরণ যেটা ছিল এটা এখন এইভাবেই থাকবে। আমরা কিন্তু ঘর্ষণ বল যদি থাকে সেই ক্ষেত্রে ইকুয়েশনটা ডেভেলপ করতেছি। তাহলে এটা তো ঘর্ষণ বল পাবে না, তাহলে এটার যে ইকুয়েশনটা কি থাকবে? এরকম সেমই থাকবে। তাহলে এই ঘর্ষণ বলটা পাবে কি এখন? আমার m2 ভরের বস্তু। এবার m2 এর ক্ষেত্রে চেঞ্জ হবে, খেয়াল করো। ঘর্ষণ বল কি ছিল? গতির বিপরীতে যেই বলটা কাজ করে। বস্তু গতিশীল হইতে চাবে, কিন্তু ঘর্ষণ বল তাকে একটু বাধা দিবে, বিপরীত দিকে টেনে ধরার চেষ্টা করবে। এখন খেয়াল করো, এই বস্তুটা সামনের দিকে কোন বলের কারণে যাইতে চাবে? টি এর কারণে যাইতে চাবে, কিন্তু এই ঘর্ষণ বলটা ওকে কি করবে? বিপরীত দিকে বাধা দিবে। তাহলে এখন কিন্তু আগের কেসে এই বস্তুর ক্ষেত্রে কিন্তু আমার শুধু একটা বল ছিল, কিন্তু এখন দেখে বস্তুর ক্ষেত্রে কি আছে? আমার দুইটা বল আছে, এই টিও আছে, এই এফও আছে। তাহলে এখানে কিন্তু আমাকে সামেশন অফ এফ এটা সমান কি করতে হবে? m2a এটা ব্যবহার করতে হবে। কারণ এখন তার একটা বস্তু না, এখন তো আমার এখন তার একটা বল না, এখন তো আমার দুইটা বল, টিও কাজ করতেছে, ঘর্ষণ বলও কাজ করতেছে। এজন্য সামেশন অফ এফ ইকুয়ালস টু কত? m2a এটা ব্যবহার করতে হবে। তো এখন খেয়াল করো, তাহলে এখন তো এই সামেশন এফটাকে, ওই সামেশন এফটাকে আমার কি করতে হবে? ভাঙতে হবে। ভাঙতে হবে না? তো আমরা কি বলছি? একই দিকে হইলে যোগ, বিপরীত দিকে হইলে কি? বিয়োগ। ওকে, তাহলে দেখো, তাহলে এই এফটা কাজ করে কোন দিকে? বিপরীত দিকে, বিপরীত দিকে। তাহলে টি সাগরের সামনের দিকে নিয়ে যাইতে ও কাজ করবে কোন দিকে? বিপরীত দিকে। তাহলে এদের দুজনের ডিরেকশনের মানটা কি হবে? বিপরীত হবে। তাহলে এখানে কি হবে? টি মাইনাস এফ ইকুয়ালস হচ্ছে কত? m2a। তাহলে টি এটা সমান কত হবে? m2a প্লাস হচ্ছে কত? এফ। m2a প্লাস হচ্ছে কত? এফ। এখন এই টি এর মানটাকে কি করব? আবার এই 1 নম্বর সমীকরণে বসাই দেব। তাহলে টি এর মান 1 এ বসাই। আগের ম্যাথে জাস্ট এখন ঘর্ষণ বলটাকে আমরা কনসিডারে নিয়ে আসছি, এইটুকুই, আর কোনো কিছু না। তাহলে টি এর মান 1 এ বসাই। তাহলে খেয়াল করো, তাহলে এই যে টি, তাহলে প্রথমে কি আছে আমার? m1 হচ্ছে কত? m1g মাইনাস টি এর মান হচ্ছে কত? m2a প্লাস f ইকুয়ালস হচ্ছে কত? m1a। এই যে m1a, তাহলে এখন m1g মাইনাস দ্বারা গুণ করলে কত হচ্ছে? m2a মাইনাস f ইকুয়ালস হচ্ছে কত? m1a। এই যে m2a, এই যে মাইনাস দ্বারা এটাকে গুণন, মাইনাস দ্বারা এটাকে গুণন, এটা পাইছি। তাহলে এইগুলাকে আমরা একপাশে নিয়ে যাই। তাহলে এইগুলাকে একপাশে নিলে কত হচ্ছে? m1g মাইনাস f ইকুয়ালস টু কত? m1a। এই মাইনাসটা এই পাশে গিয়ে কি হয়ে যাচ্ছে? প্লাস হচ্ছে m2a। ওকে, তাহলে m1g মাইনাস f ইকুয়ালস টু, এখানে কি কমন যায়? a কমন যায়, তাহলে a কে কমন নাও, তাহলে কি পাচ্ছি? m1 প্লাস হচ্ছে কত? m2। তাহলে a সমান সমান কি দাঁড়াইতেছে? m1g মাইনাস f ডিভাইডেড বাই হচ্ছে কত? m1 প্লাস হচ্ছে কত? m2। এই যে এটা হচ্ছে এই ক্ষেত্রের ইকুয়েশন। দেখো আগে কিন্তু শুধু এই এফটা ছিল না, এই এফটা যে m1g ডিভাইড বাই m1 প্লাস হচ্ছে কত? m2। এখন জাস্ট খালি এফটাকে মাইনাস করতে হবে, মানে এখন ঘর্ষণ বল আছে, এটা তো মাইনাস করতেই হবে এখন আমাকে। এখন সমীকরণটা দাঁড়াবে আমাদের হচ্ছে এইটা। বুঝতে পারছি কথা? এইটা হচ্ছে আমাদের
টাইপ 2 এর ভার্সন 2 আর কি। যদি ঘর্ষণ বল তোমাকে বলে দেয়, চেঞ্জ কোথাও না, আগেরটাই। তাহলে সেকেন্ড বস্তুর ক্ষেত্রে আগে টি ইকুয়ালস টু আমার কি ছিল, m2a ছিল, এখন আর টি ইকুয়ালস টু কি হবে না, m2a হবে না। বুঝতে পারছি কথা? বুঝছো ভালো মতো? হ্যাঁ, ওকে, চলো এটা শেষ, আমাদের টাইপ 2 শেষ। এবার আমরা টাইপ 3 তে যাব। টাইপ 3 তে আচ্ছা, 1 মিনিট, হ্যাঁ আমি একটু পানি খেয়ে নিই। আচ্ছা চলো, টাইপ 3, হ্যাঁ টাইপ 3। টাইপ 3টা হচ্ছে ভার্সন টাইপ 2 এর একটু আপডেট। সেটা কি, এখানে তুমি টাইপ 2 তে একটা বস্তু ঝুলাই দিছিলে এবং এক পাশে, বুঝতে পারছো কথা? এবার তুমি দুই পাশে ঝুলাই দিবা, এই পাশে একটা ঝুলাই দিবা, এই পাশে একটা ঝুলাই দিবা। ওকে, তো চলো আমরা সিনারিওটা একটু চিন্তা করি। তাহলে এই যে এটা, এই যে এটা হচ্ছে আমাদের একটা বস্তু, এখানে একটা কপি কল আছে আমাদের, এখানে দড়ি দিয়ে এইভাবে একটা বস্তুকে ঝুলাই দিছি, সেম ভাবে দড়ি দিয়ে এই পাশে আরেকটা বস্তুকে ঝুলাই দিছি। এটা হচ্ছে ধরো m1, এটা হচ্ছে m2, এটা হচ্ছে কত m3। বুঝতেছি কথা? এটা হচ্ছে আমাদের m1, এটা হচ্ছে কত m2, এটা হচ্ছে কত আমাদের m3। এরা এরকম ভাবে সাম্য অবস্থায় ছিল, আমি ধরে সাম্য অবস্থায় রাখছিলাম এদেরকে। এরপরে কি করছি আমরা, ছেড়ে দিছি এদেরকে। তাই যদি ছেড়ে দেই এদেরকে, তাহলে বলো তো এর তো ওজন হিসাবে আসবে না, তাহলে এর তো বাদ আমাদের কেন হবে না, আগেরটাতে বারবার বলছি। তাহলে এখানে এই যে গতিশীল যে হবে, এটার জন্য দায়ী কি হবে, এই m1 আর হচ্ছে কত এই m3। এই m1 এবং m3 এই দুইটা কি হবে, দায়ী হবে। তাহলে এদের মধ্যে যার ওজনটা বেশি হবে, পুরো সিস্টেমটা আমার কি হবে, এই দিকে গতিশীল হবে। পুরো সিস্টেমটা আমার কি হবে, এই দিকে গতিশীল হবে। যদি m1 যদি বড় হয় তাহলে এই দিকে গতিশীল হবে, আর যদি m3 বড় হয় তাহলে কি হবে, এই দিকে গতিশীল হবে। বুঝতে পারছি কথা? যার ভরের মানটা বেশি হবে সিস্টেমটা ওই দিকে। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি যে যে আমাদের m1 ইজ গ্রেটার দেন হচ্ছে কত m3, এটা ধরে নিলাম আমরা। তার মানে তোমাকে যখন এই সিস্টেমটা দেখতে পাবা, তুমি যদি আমার ফরম্যাটটা ব্যবহার করতে চাও, তাহলে যার ভরটা বড় হবে, এই যে ঝুলানো যে দুইটা বস্তু আছে এদের ক্ষেত্রে যার ভরটা বড় হবে তাকে তোমার কি করতে হবে, m1 ধরতে হবে, যদি আমার ফরম্যাট ব্যবহার করতে চাও। তুমি যদি নিজের মতো করে ডেভেলপ করতে পারো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে চলো এখন আমি আর সলিউশন চিত্র আঁকলাম না, এই চিত্র দিয়ে বুঝাইলাম। হ্যাঁ, এই একটা দিয়ে বুঝাইলাম, কারণ এটা একটু বড় হবে তো, তিনটা বস্তু যেহেতু বডি একটু জায়গা হবে না, তা আমি এই সলিউশন চিত্র দিয়ে বুঝাইলাম। তা আমরা কি ধরছি, ওটা মুছে দিছি কেন, সরি, m1 ইজ গ্রেটার দেন হচ্ছে কত m3। ওই সেম জিনিস এখানে, সেম জিনিস বলতে কি বুঝাই দিছি, ওই ত্বরণ কত, টান বল কত, ওই সরণ টরণ হাবি যাবি ওইগুলা দিয়ে বেগ টেক এগুলা বের করতে বলি। তো মেন কাজ ত্বরণটা বের করলে হয়ে যায়, আর কিছু তো লাগে না আমাদের। যদি আগের দুইটা ভালো মতো বুঝে থাকো, এটা নুন পাত, সরি নুন কি পানি ভাত আর কি, পানি ভাত, কিছুই না এটা। ওকে, খেয়াল করো। আচ্ছা, তার আমরা ধরছি m1টা কি হচ্ছে বড়, তাহলে পুরো সিস্টেমটা কি হবে আমার এই দিকে গতিশীল হবে, এই যে এই দিকে গতিশীল হবে। তাহলে এই দিকে আমার কি কাজ করবে, w1, এই দিকে কে কাজ করবে, w3। তাহলে w1টাকে কি করবে, এই যে সুতাটা এরকম ভাবে উপরের দিকে ধরে রাখতে চাবে, এই একটা টি দিয়ে উপরের দিকে ধরে রাখতে চাবে, এই টিটা আবার এখানে গিয়ে কি করবে, তার ডিরেকশনটা চেঞ্জ করে এটা হয়ে যাবে। এই জিনিসটা আগের ম্যাথে খুব সুন্দর মতো বুঝিয়ে দিচ্ছে, আই গেস এটা নিয়ে এখন আমার কথা বলা লাগবে না। এন্ড দেখো এই পাশে হচ্ছে একটা সুতা, এই পাশে হচ্ছে একটা সুতা, তার জন্য এটাকে আমরা টি1 ধরলাম, এই যে এটা টি1, আর এই পাশে যে টার্ন বলটা কাজ করবে এটাকে আমরা কি করবো, টি2 ধরবো। যেহেতু এই পাশে একটা সুতা, এই পাশে একটা সুতা, তাই এটা যদি টি1 ধরি তাহলে এটাকে কি ধরতে হবে, টি2 ধরতে হবে। সিমিলার ভাবে এই সুতাটা কি চাবে, এর ওজনটা নিচের দিকে কাজ করবে, ওকে এরকম ভাবে টি2 টার্ন বল উপরের দিকে ধরে রাখতে চাবে, এই টি2 টার্ন বলটা এখানে এসে আবার কি হয়ে যাবে, এই দিকে কি হয়ে যাবে, টি2 হয়ে যাবে। এই ডিরেকশনটা কেন এই দিকে হলো, এর আগেরটাতে সুন্দর মতো বুঝে দিছি, আই গেস এটা নিয়ে কোনো ঝামেলা নাই। এবার আসো, তিনটা বস্তু আমার, তো আমরা এখানে সেম ধরতেছি যে সাধারণ ত্বরণ এর মানটা হচ্ছে কত, a মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আমি ধরে নিলাম। ওকে, তাই আমরা একে একে এই বস্তুর কাছে আসি। এখন কোন বস্তু নিয়ে আগে কাজ করবো এটা আমি একটু ক্লিয়ার করে দিই। দেখো, তুমি যখন এই বস্তু নিয়ে কাজ করবা, কথাগুলো ভালো মতো বুঝো, এই বস্তু নিয়ে যখন কাজ করবা, দেখো তো এই বস্তুর উপর কয়টা বল, টি1 আর হচ্ছে কত টি2।
তাহলে এই T1 T2 একটা না, কিন্তু একটা হলে অন্য একটা সমীকরণ আমরা বসায় দিতে পারতাম, কিন্তু এখানে T1 আর T2 কাজ করতেছে, তাহলে এখানে দুইটা জিনিস আমার কাছে কি থাকবে, আননোন থাকবে। তো আমরা কি করব, এখান থেকে এটা যেহেতু T1 আমার এই বস্তুটার ক্ষেত্রে আছে, তাহলে এখান থেকে আমরা T1 এর মানটা বের করব, আর এর কাছ থেকে কি করব, T2 এর মানটা বের করব। তাহলে T1 T2 জানবো আমরা, তখন গিয়ে এই M2 ভরের যে বস্তুটা থাকবে ওর কাছে গিয়ে T1 T2 দুইটার মানকে বসাই দিব। যখন এটা নিয়ে ক্যালকুলেশন করতে যাব, আমি T1 ও জানবো না, T2 জানবো না, কিন্তু T1 আমার কার কাছে আছে, এখানে আছে, T2 আমার এখানে আছে। তাহলে আগে এদেরকে নিয়ে কাজ করে T1 T2 এর মানটা আমি বের করে নিয়ে একে নিয়ে যখন কাজ করবো, যেহেতু এর কাছে T1 T2 দুইটাই আছে, এদের কাছের মানগুলোকে গিয়ে এর কাছে বসাই দিব। বুঝতে পারছো কথা? তাহলে খেয়াল করতে আমরা প্রথম বস্তুর ক্ষেত্রে আসি। তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে তাহলে বলো, পুরো সিস্টেমটা আমার এই দিকে গতিশীল হচ্ছে, এই দিকে, তাহলে অবশ্যই W1 এর মানটা কি T1 এর চেয়ে কি বড়। তাই এখানে কি বলতে পারি, সামেশন অফ f এটা সমান হচ্ছে কত, M1 এ। তাহলে এখানে কত হবে, W1 মাইনাস T1 ইকুয়াল হচ্ছে কত, M1 এ। তাহলে T1 লাগবে আমার, তাহলে এইটা ওই পাশে পার করে দিই, আর এটাকে এই পাশে মাইনাস আকারে নিয়ে চলে আসি। তাহলে W1 এটার মানে হচ্ছে কত, M1G মাইনাস হচ্ছে কত, M1A ইকুয়াল হচ্ছে কত, T1। এই যে T1 এর মান পাইছে, এটাকে 1 নং সমীকরণ দিলাম। এবার তৃতীয় বস্তুর ক্ষেত্রে আসো। তাহলে তৃতীয় বস্তুর ক্ষেত্রে, তাহলে এখানেও কি হবে, সামেশন অফ f এটা সমান কত হবে, M3 হচ্ছে কত, A। যেহেতু সবার ক্ষেত্রে ত্বরণের মান একই, এজন্য এই আমরা ব্যবহার করছি। এখন এই সামেশন f এর কাছে আসো। তাহলে এ যাচ্ছে কিভাবে, দেখো পুরো সিস্টেমটা গতিশীল হচ্ছে এইভাবে। তাহলে এ উঠতেছে উপরের দিকে, তাহলে এই উপরের দিকে উঠা মানে কি, আমার এই T2 এর মানটা কি বেশি। তাহলে এখানে কি হবে, T2 মাইনাস W3 ইকুয়াল হচ্ছে কত, M3 হচ্ছে কত, A। তা আমার দরকার কিসের মান, T2 এর মান। তাহলে W3 কে ওই পাশে পার করে দিই, তাহলে T2 এটা সমান কত হবে, W3 ওই পাশে গিয়ে কি হবে, প্লাস হবে। তাহলে কি হয়ে যাবে, M3A প্লাস হচ্ছে কত, M3 হচ্ছে কত, G। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। ওকে, তাহলে এই বস্তু নিয়ে কাজ শেষ। কাজ করবো কাকে এখন, এটাকে কেন্দ্র করে। তাহলে এবার আসো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে। তাহলে এখানে কি হবে, এখন এটার উপর কয়টা বল, দুইটা বল আছে। তাহলে সামেশন অফ f এটা সমান কত হবে, M2A। M2 ত্বরণ হচ্ছে কত, A। তাহলে এখন সামেশন অফ কে ভাঙো। তাহলে একটা টি কাজ করতেছে এই দিকে, আরেকটা টি কাজ করতেছে কোন দিকে, এই দিকে, যাচ্ছে কোন দিকে, এরকম ভাবে। তাহলে এই টি এর মানটা হচ্ছে বড়, তাহলে কত হবে, T1 মাইনাস T2 সমান হচ্ছে কত, M2A। T1 এর মান আমরা জানি, T1 এই যে T1 এর মান, ওই T1 এই যে T1, তাহলে T1 এর মান হচ্ছে M1G মাইনাস হচ্ছে কত, M1A। তাহলে বসাও T1 এর মান, M1G মাইনাস হচ্ছে কত, M1A। T2 এর সামনে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস দ্বারা পুরো T2 কে আমার কি করে দিতে হবে, গুণ করে দিতে হবে, যেহেতু ওর সামনে একটা মাইনাস আছে। অথবা তুমি চাইলে একটা লাইন বেশি করে দিচ্ছি, T2 মাইনাস T2 এর মানটা বসাই আমরা। তাহলে M3A প্লাস হচ্ছে কত, M3G ইকুয়াল হচ্ছে কত, M2A। তাহলে M1G মাইনাস হচ্ছে M1A, এই মাইনাস দ্বারা গুণ হবে, তাহলে কি মাইনাস M3A মাইনাস হচ্ছে M3G সমান হচ্ছে কত, M2A। এবার এ গুলাকে এক পাশে রাখি, জি গুলাকে এক পাশে রাখি, তাহলে কি হবে, এখান থেকে M1G মাইনাস হচ্ছে কত, M3G সমান কত, M2A প্লাস কত, M1A প্লাস হচ্ছে কত, M3A। এই দেখো এগুলাকে এক পাশে নিছে, মাইনাস মাইনাস ছিল না, ওই পাশে গিয়ে দেখো প্লাস হয়ে গেছে। এবার এদের কাছে কি কমন যায়, জি কমন যায়, তাহলে কত হচ্ছে, M1 মাইনাস হচ্ছে কত, M3G, আর এদের সবার কাছে কমন যায় হচ্ছে কত, A। তাহলে A কে কমন নিলে M2 প্লাস M1 প্লাস M3, এটাকে একটু সাজাই লিখি আমি, তাহলে কি বলতে পারি, M1 প্লাস M2 প্লাস হচ্ছে কত, M3। দরকার কার মান, A এর মান। তাহলে A সমান তাহলে কত হবে, M1 মাইনাস হচ্ছে কত, M3G, মানে এই যে পুরো জিনিসটা এর নিচে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ডিভাইডেড বাই কত, M1 প্লাস M2 প্লাস হচ্ছে কত, M3। এইটাই হচ্ছে এই কেসের ক্ষেত্রে আমার ত্বরণের মান। বুঝতেছো কথা? এই যে পুরোটা A ছিল না, তাহলে A সমান কত হবে, পুরো জিনিসটা এর নিচে ভাগ হয়ে যাবে, আমি একবারে লিখে দিছি। বুঝতে পারছি কথা? এটাই হচ্ছে কি এই কেসের জন্য আমাদের কিসের মান, ত্বরণের মান। এখন যদি তোমাকে এই টান বল বের করতে বলে, তাহলে T1 এর ইকুয়েশন কোথায়, যে এখানে, এটাতে মিসিং কি আমার, শুধু কিসের মান,
এর মান না, তাহলে এই যে এখান থেকে এর মান বের করে এই এর মানটা এখানে বসাই দিবা। টি2 বের করতে বলে এর মান বের করে যে টি2 এখানে বসাই দিবা, তাহলে টান বলের মান তুমি এখান থেকে পেয়ে যাবে। বুঝছি কথা? বুঝতে পারছি? ওকে, এবার আসো এই টাইপ 2 এর ভার্সন 2, সেম জিনিস ভার্সন 2, এটা সেম ম্যাথ, সবকিছু সেম আছে, জাস্ট খালি এখানে কোশ্চেনের মধ্যে বলে দিছে কি ঘর্ষণ বল, তলের ঘর্ষণ বল হচ্ছে কত এফ। এই তলের ঘর্ষণ বলটা হচ্ছে কত এফ, বলো। তাহলে এই এফটাকে অনুভব করবে কে? আমার M2 অনুভব করবে, এরা দুজন কিছু অনুভব করবে না। তাহলে এদের সেম জিনিস, সেম ম্যাথ, আমি আর বিস্তারিত বলতেছি না, সেম ম্যাথ। তাহলে এই এফটাকে অনুভব করবে কে? শুধুমাত্র আমার M2। তাহলে এখন আমাকে শুধুমাত্র এই এফ এর হিসেবটা M2 এর জন্য করতে হবে, বাকিগুলো আমার কি থাকবে? সেম থাকবে। আগের ম্যাথ ওটা ঘর্ষণ বল ছাড়া, এবার ঘর্ষণ বল দিছে, জন্য ভার্সন 2 লিখছি। এবার এটা যদি থাকে তাহলে এই ক্ষেত্রে সমীকরণটা কোথায় চেঞ্জ হবে? তাহলে এখন খেয়াল করো, তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে তাহলে এইটুকু এখন আর হবে না, কারণ দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আগে শুধু T1 আর T2 ছিল, এখন দ্বিতীয় বস্তুর সাথে কে চলে আসছে? এই ঘর্ষণ বাবাজিও চলে আসছে। তাহলে এটাকে এখন হিসেব নিয়ে আমাকে কি করতে হবে? হিসেবে নিয়ে আমাকে কি করতে হবে? আবার নতুন করে হিসেব করতে হবে। এবার খেয়াল করে, যেটা মুছে দিলাম আমি, আই গেস আগেরটা উঠাই ফেলছো, হ্যাঁ ওকে। এবার খেয়াল করো, তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে সামেশন অফ এফ এটা সমান হচ্ছে কত? M2A। বুঝো কথা, ভালো মতো বুঝো। দেখো বস্তুটা গতিশীল হবে কোন দিকে? এই দিকে, এই দিকে গতিশীল হবে। তাহলে T2 সরি এটা হচ্ছে কত? T1। তাহলে T1 ওকে সামনের দিকে নিয়ে যাবে, T1 ওকে সামনের দিকে নিয়ে যাবে। T2 কাজ করতেছে কোন দিকে? বিপরীত দিকে। আচ্ছা ভালো কথা। আবার খেয়াল করো, এই ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? গতির বিপরীত দিকে কাজ করে না? ও যাইতে চাচ্ছে এই দিকে, এই দিকে। তাহলে ঘর্ষণ বল কাজ করে কোন দিকে? বিপরীত দিকে। তাহলে বিপরীত দিকে আগে থেকে আমার কি ছিল? T2 ছিল, এবং কে যুক্ত হইলো? আরো এসে এফ যুক্ত হইলো। তাহলে এখন যে সামেশন অফ এফ এর মানটা তাহলে কত হবে? T1 মাইনাস T2 মাইনাস এফ। এই যে T1 ও সামনের দিকে যাইতে চাচ্ছে, তাহলে ঘর্ষণ বল কি করে? আমাকে পেছনের দিকে বল দিয়ে আটকে রাখে, পেছনের দিকে। তাহলে পেছনের দিকে কে আছে? এফ আছে। আবার আগে থেকে পেছনের দিকে কে আছে? T2 আছে। তাহলে এই T1 থেকে কি T2 আর এফ কে আমার বাদ দিতে হবে, কারণ এরা দুজন বিপরীত দিকে। এই জন্য বিপরীত দিকের জন্য দুইটাকে আমরা কি করে দিছি? বিয়োগ করে দিছি। সমান সমান হচ্ছে কত? আমার M2 হচ্ছে A। তাহলে T1 এর মান কত? T1 এর মান কত পাইছি আমরা? এই যেখান থেকে T1 এর মান হচ্ছে কত? M1G মাইনাস হচ্ছে কত? M1A। সেম ভাবে T2 একটা মাইনাস আছে, আমি আর ওইবার লিখলাম না, এবার গুণন করে দিলাম। তাহলে মাইনাস কত হবে? M3A মাইনাস হচ্ছে কত? M3G মাইনাস F ইকুয়ালস টু হচ্ছে কত? M2A মাইনাস F। তাহলে এগুলাকে এক পাশে নাও, তাহলে M1G মাইনাস M3G মাইনাস F ইকুয়ালস টু কত? M2A। এই যে এরা দুজন এ, এরা দুজনকে ওই পাশে পার করে দিব, তাহলে কত? প্লাস হচ্ছে M1A প্লাস হচ্ছে কত? M3A। এই যে এগুলাকে ওই পাশে পার করছি, তাহলে বাকি থাকে কোনটা? এইটা, এইটা আর এইটা। তাহলে এদের তিনজনকে আমি লিখে দিছি, আর এদের দুজনকে ওই পাশে পার করে দিছি। বুঝতেছো কথা? তাহলে এদের দুজনের মধ্যে কি কমন যায়? কে? জি। তাহলে এই যে M1 মাইনাস হচ্ছে M3G আর এই যে মাইনাস F ইকুয়ালস টু পুরোটা জায়গায় কি কমন যায়? A কমন যায়। তাহলে A কমন গেলে এখানে কি হবে? M1 প্লাস M2 প্লাস হচ্ছে কত? M3। দরকার কিসের মান আমার? A। তাহলে এই যে M1 মাইনাস M3G মাইনাস F ডিভাইডেড বাই হচ্ছে কত? M1 প্লাস M2 প্লাস M3। এইটা হবে এখন এই ক্ষেত্রে আমার ইকুয়েশন। বুঝতেছো কথা? বুঝতেছো? এই হচ্ছে ইকুয়েশন। জাস্ট খালি আগে মাইনাস এফটা ছিল না, এখন মাইনাস এফটা এর সাথে কি হবে? অ্যাড হবে। বোঝা গেছে? হ্যাঁ, এই হচ্ছে বিষয়, এই হচ্ছে। আর এর বাইরে একটা কিছু আসবে না ভাই, বিশ্বাস করে। এখানে যা যা দেখাইলাম এর বাইরে একটা সিঙ্গেল ওয়ার্ডও আসবে না। ও আরেকটা জিনিস থাকতে পারে, যেখানে আমি কি বলছি? ঘর্ষণ বল বলে দিয়েছি, তাই না? ওই আগের মেতো ঘর্ষণ বল বলছি, ঘর্ষণ বল না বলে কি বলা থাকতে পারে? ঘর্ষণ গুণাঙ্ক বলা থাকতে পারে। তো ঘর্ষণ গুণাঙ্ক মানে কি ছিল? ওই যে মিউ ছিল। তাহলে মিউ থাকলে তো আমরা ঘর্ষণ বলে কনভার্ট হইতে পারি। তাহলে মিউ থাকলে ওই এফ এর সূত্রটা কি হয়? এফ সমান সমান কত? মিউ এম জি। এই যে এটা হয়। ধরো ঘর্ষণ বল না বলে কি বলছে? এই যে মিউ বলে দিছে, ঘর্ষণ গুণাঙ্ক। তখন তো তোমাকে ঘর্ষণ বলটা বের করে নিতে হবে। তাহলে ঘর্ষণ বল এফ এটা সমান সমান কত হয়? মিউ এম জি। বুঝতে কথা? তাহলে এই এফ এর পরিবর্তে কিন্তু তখন তোমাকে মিউ এম জি এটা বসাতে হবে, মিউ এর মানটা বলা থাকবে।
ঝামেলা হচ্ছে তাহলে এম, এই এম এর মানটা কাকে বসাবো? এই ঘর্ষণ বল অনুভব করবে কে? এই M1 বা M3 এদের দুটোর মধ্যে কি কেউ অনুভব করবে না? অনুভব করবে কে? এই M2 অনুভব করবে, যেই বস্তুটা তলের উপর আছে ও এই ঘর্ষণ বলটাকে অনুভব করবে। তার মানে এখানে যে এমটা হবে, এই এমটা হবে কত আমার? M2, মানে যেই বস্তুটা ঘর্ষণ বল অনুভব করবে। বুঝাইতে পারছি কথা? বুঝাইতে পারছি? তো এই জিনিসগুলো খুব সুন্দর মতো ঠান্ডা মাথায় বাসায় প্র্যাকটিস করবা, খুব ঠান্ডা মাথায়। এর বাইরে কপিকল থেকে কোনো কিছু হয় না। আমি একদম পিওর ইকুয়েশন তোমাকে প্রুফ করে দিচ্ছি। তোমার কাজ হচ্ছে এই জায়গাগুলো খালি ভ্যালু বসানো। এই যেখানে মান দেওয়া থাকবে এগুলোর পরিবর্তে আমি M1 M2 M3 দিছি, এটা 10 কেজি 5 কেজি 5 কেজি এরকম 2 কেজি এরকম বলা থাকবে। তুমি খালি দেখবা যে ভাই কোনটাকে কি ধরছে। যেমন ধর আমি পুরো সিস্টেমটাকে এইদিকে গতিশীল ধরছি, কারণ আমি M1টাকে বড় বস্তু ধরছি। তোমার যদি এখানে বস্তুর ভর দেওয়া থাকে তাহলে তোমাকেও কি করতে হবে, যেটার মান হচ্ছে এই যে দুটো বস্তু ঝুলন্ত অবস্থায় আছে এদের মধ্যে যার মানটা হচ্ছে বড় তাকে তোমার কি করতে হবে? M1 ধরতে হবে। মানে আমি যাকে যেভাবে ক্যালকুলেশন করছি তুমি যদি আমার সূত্রটাকে ওইভাবে রাখতে চাও তাহলে তাকে ওই হিসাবে তোমাকে কনসিডার করতে হবে। আর তুমি যদি জিনিসটা খুব ভালো মতো বুঝে যাও তাহলে তো তোমার এই সূত্রের দরকার নেই, তুমি তো সূত্র নিজেই প্রুফ করতে পারবা। তখন তোমার কাছে M1 M2 M3 এগুলো কোনো ম্যাটার না। বুঝতে পারছি কথা? তো খুব সুন্দর মতো জিনিসগুলো ভালো মতো বুঝে বুঝে করো। দোয়া থাকলো সবার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।